ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি। আজকের ক্লাসটা তোমরা পেয়েও যাবে। তো ইকুইলিব্রিয়ামে আজকের আমাদের আলোচনাটা, আগের দিন সারফেস কেমিস্ট্রি আলোচনা হয়েছে, আজকে ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়ামে আমাদের দুটো টোটাল পোর্শন পড়তে হচ্ছে। একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা বলছি যাকে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আরেকটা পার্ট হচ্ছে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমরা জেনারেল ইকুইলিব্রিয়ামের প্রিন্সিপালস গুলো পড়বো। আয়নিক ইকুইলিব্রিয়ামে আমরা আয়নিক রিয়াকশনস গুলোর যে ইকুইলিব্রিয়াম সেটা নিয়ে পড়বো। আমাদের যেই মেন নিট, তার জন্য যে পয়েন্টস গুলো দরকার পড়ে এমসিকিউস গুলো সলভ করার জন্য, সেগুলো আমি ব্রিফলি আলোচনা করছি। খুব ডিটেল যাচ্ছি না অতটা, কিন্তু মোটামুটি যতটা তোমাদের দরকার আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমরা চলে আসবো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সেকশনটায়। তো জেনারেল প্রিন্সিপালস গুলো আগে আলোচনা করে তারপর আমি আয়নিক ইকুইলিব্রিয়ামে যাব। তো বেসিক্যালি একটা রিয়াকশন এ প্লাস বি রিয়াকশন করে তৈরি করছে আমাদের সি প্লাস ডি। তো এ প্লাস বি যখন রিয়াকশন করছে সি প্লাস ডি তৈরি করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট আমরা বলছি এখানে ইকুইলিব্রিয়ামে রয়েছে। এই যে ইকুইলিব্রিয়ামটা রয়েছে, এটা অবভিয়াসলি একটা যেটাকে আমরা বলি রিভার্সিবল রিয়াকশন হতে হবে। রিভার্সিবল রিয়াকশন অবশ্যই হতে হবে। এটা রিভার্সিবল রিয়াকশন এটা, এবং এই রিভার্সিবল রিয়াকশনটা একটা স্টেট হচ্ছে ইকুইলিব্রিয়াম। মানে আমরা বলতে পারি রিভার্সিবল রিয়াকশন। হ্যাঁ, হ্যালো, বলছি বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড, এক সেকেন্ড। ওকে, এবার দেখা যাচ্ছে। ওকে, স্যার একটা কথা বলছি, স্যার ক্লাস কি আপনি এক্ষুনি শুরু করলেন? এই তো এই বলা শুরু করে। ও আচ্ছা, আমি এক্ষুনি জয়েন হলাম। আচ্ছা, স্যার একটু রিভার্সিবল, হ্যাঁ একটু আরেকবার বলবেন এই রিঅ্যাকশনটা একটুখানি? হ্যাঁ, আমি এই কিছু বলিনি আমি, দেখো শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো একটা রিয়াকশন ধরো এ প্লাস বি, ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে সি প্লাস ডি, তো রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ, তো এটা একটা রিভার্সিবল রিয়াকশন। আচ্ছা, আর বলে দিই, ক্লাসটা আমি রেকর্ড হচ্ছে, রেকর্ডটা ইউটিউবে পরে পেয়ে যাবে, ঠিক আছে? তোমার অসুবিধা নেই কিছু? ওকে, ঠিক আছে, আচ্ছা। রিভার্সিবল রিয়াকশন, আবার কিছু রিয়াকশন হয় রিভার্সিবল হয় না, যারা ইরিভার্সিবল রিয়াকশন, মানে শুধু ফরওয়ার্ড রিয়াকশনটাই হচ্ছে। এখানে যেরকম আমরা ফরওয়ার্ড আবার ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই পাচ্ছি। ফরওয়ার্ড মানে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, আর ব্যাকওয়ার্ড মানে সি প্লাস ডি থেকে এ প্লাস বি। তো যখন দুটোই হবে কোনো রিয়াকশনে, তখন সেটা রিভার্সিবল রিয়াকশন। আর যদি এরকম হতো, ধরো এ প্লাস বি থেকে শুধু সি প্লাস ডি, তাহলে এটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। ওকে, এবার রিভার্সিবল রিয়াকশনস গুলো ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা স্টেট বা অবস্থা, রিয়াকশনের একটা অবস্থা বা স্টেট। একটা রিভার্সিবল রিয়াকশন যখন হতে হতে ইকুইলিব্রিয়ামে পৌঁছয়, তখন আর ফার্দার কোনো রিয়াকশন হচ্ছে না বলে মনে হয়। এই সিচুয়েশনটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এর ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা আলোচনা করব, কিন্তু আমরা প্রথমে বুঝে নিচ্ছি যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম। একটা রিয়াকশন যখন আমরা স্টার্ট করি, ধরো এ প্লাস বি থেকে স্টার্ট করব, সি প্লাস ডি নিতেও পারি, নাও নিতে পারি, অর্থাৎ রিয়াকশন দিয়ে আমরা রিয়াকশন স্টার্ট করছি। এবার রিয়াকশন যখন স্টার্ট হবে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হবে, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনটা ইনিশিয়ালি হবে। এবার যখন সি প্লাস ডি মোটামুটি অল্প স্বল্প তৈরি হলো,
তখন ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্টার্ট হবে। ব্যাকওয়ার্ড রিয়াকশন কিন্তু প্রথমে হবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশন পরে হবে। প্রথমে প্রথমে কিন্তু আমরা দেখবো যেটা, যে রিয়াক্টেন্ট গুলো রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে। এবার প্রোডাক্ট যেই তৈরি হলো, প্রোডাক্ট গুলো কিন্তু আস্তে আস্তে রিয়াক্টেন্ট তৈরি করতে শুরু করবে। তার মানে একদম রিয়াকশন যখন শুরু হচ্ছে, আমরা কনসেন্ট্রেশনের সরি এখানে টাইম প্লট করছি আমরা, আর এখানে ধরো কনসেন্ট্রেশন যদি প্লট করি আমরা, তো আমরা যেটা দেখতে পাবো যে কনসেন্ট্রেশন রিয়াক্টেন্ট গুলো আস্তে আস্তে কমছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলো আস্তে আস্তে বাড়ছে। এটা রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে আর প্রোডাক্ট কনসেন্ট্রেশন কিন্তু আস্তে আস্তে বাড়বে টাইমের সাথে সাথে। তো স্বাভাবিকভাবে রিয়াকশন রেটেরও একটা ভ্যারিয়েশন থাকবে। রিয়াকশন রেটের সাথে কি হবে, টাইমের যদি আমরা গ্রাফ দেখি, তো রেট ভার্সেস টাইম গ্রাফ, সেখানে আমরা দেখবো যে ফরওয়ার্ড রিয়াকশনের রেট আস্তে আস্তে কমবে, এটা হচ্ছে ফরওয়ার্ড, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট আস্তে আস্তে বাড়বে। তো এইভাবে করে একসময় কি হবে, ফরওয়ার্ড রিয়াকশন রেট প্যারালাল হয়ে যাবে এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটও প্যারালাল হয়ে যাবে এক্স অ্যাক্সিসে। তখন সিচুয়েশনটাকে আমরা বলছি আমাদের সরি প্যারালাল হবে না, সেম হয়ে যাবে, সরি সেম হয়ে যাবে যখন রেটটা, রেট যখন সেম হয়ে যাবে মানে আর এফ ইকুয়াল টু আর বি, তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলছি আমাদের ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন আস্তে আস্তে রেটটা কমতে থাকবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন দুটো রেট ইকুয়াল হয়ে যাবে, দ্যাট সিচুয়েশন ইজ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। প্রত্যেকটা রিয়াকশন যেগুলো রিভার্সিবল রিয়াকশন হবে, তার একটা সময় ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। রিয়াকশন চলতে চলতে একটা টাইমে, কোন একটা টাইমে ধরো এরকম একটা টাইমে সে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, এরকম একটা টাইমে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। তো কোনো পার্টিকুলার একটা সময় পর রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে, সেটা আগেও হতে পারে, সেটা অনেকক্ষণ পরে ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, যখন ফরওয়ার্ড রেট আর ব্যাকওয়ার্ড রেট সমান, ঠিক আছে। রিয়াকশনে ফরওয়ার্ড রেটটা প্রথমে বেশি থাকে আর ব্যাকওয়ার্ড রেট কিন্তু কম থাকে। যত রিয়াকশন এগোবে ফরওয়ার্ড রেট নামবে, ব্যাকওয়ার্ড রেট উঠবে, দুটো সমান হয়ে যাবে যখন, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এবার এই যে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটার কথা বলছি, এটা তো ডেফিনেশন বলতে পারো ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের। এছাড়া আরো কিছু পয়েন্ট আছে আমাদের ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স হিসেবে, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভ ফ্রম বোথ দ্য সাইড। নাম্বার ওয়ান, equilibrium can be achieved from both sides. ছবিটা দেখা অর্থাৎ যাচ্ছে a plus b রিঅ্যাকশন করে, ঠিক আছে, দেখো কানেকশন দেখা যাচ্ছে এবার না স্যার ছবিটা a plus b রিঅ্যাকশন করে, নেট স্লো না তো, নেট স্লো না না তো, স্যার পিকচারটা আসছে না, মানে কেটে গেছে স্যার এমনিতে কি প্রবলেম, বোর্ডটা কেটে যাচ্ছে? হ্যাঁ বোর্ডটা দেখা যাচ্ছে না ঠিক স্যার, মানে লেখাগুলো কিছু অস্পষ্ট হয়ে গেছে। দেখাচ্ছে কেডিসি সার্কেলস ব্যান্ডউইথ ইজ লো। লো দেখাচ্ছে? হ্যাঁ স্যার, দেখানোর কথা না, আমার তো নেট স্পিড ভালোই দেখাচ্ছে। এবার ঠিক আমার আছে, তো নেটের স্পিড এরকমই থাকে যেরকম, ও ঠিক আছে, আবার লো দেখাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ আবার লো দেখাচ্ছে। ও বাবা, আবার লো দেখাচ্ছে, কি কথা বলবো তো? সুমনের ঠিক আছে, সুমন বলছে সুমনের ঠিক আছে। সমুদ্র ঠিক আছে, এখন ঠিক হয়েছে, ওকে।
সো যেটা বলছিলাম পয়েন্টটা, যে ইকুইলিব্রিয়াম আমরা দুদিক দিয়ে অ্যাচিভ করতে পারি। দ্যাট মিনস এ প্লাস বি নিয়ে স্টার্ট করলেও আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারবো, আবার সি প্লাস ডি নিয়ে স্টার্ট করলেও ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারবে। এরকম নয় যে সবসময় এ প্লাস বি থেকেই স্টার্ট করলে রিয়াকশনটি ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি? ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে আমরা বলছি যে ইকুইলিব্রিয়ামের সিচুয়েশনটা স্ট্যাটিক নয়, ডাইনামিক। তার মানে হচ্ছে যখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছলো, আমরা রিয়াকশনের মধ্যে যে মিক্সচারটা পাবো সেখানে এ প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি এবং সি প্লাস ডি রিয়াকশন করে এ প্লাস বি, এটা হতে থাকবে। রিয়াকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল তার মানে এটা নয় যে রিয়াকশন থেমে গেল। রিয়াকশন থেমে যাচ্ছে না, রিয়াকশন চলতে থাকছে এবং ওই মিক্সচারের মধ্যে এ প্লাস বি থেকে যেমন সি প্লাস ডি হচ্ছে, সি প্লাস ডি থেকে আবার এ প্লাস বি হবে, কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকবে। তো ওই কারণে আমরা এটাকে বলছি ডাইনামিক নেচার, ইকুইলিব্রিয়ামের ডাইনামিক নেচার বলছি। ওকে, তো ইকুইলিব্রিয়াম সিচুয়েশন মানে থেমে যাওয়া নয়, যে আমরা স্ট্যাটিক একটা অবস্থা, বাইরে থেকে মনে হবে যে কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো রিয়াকশনে ভ্যারিয়েশন দেখতে পাচ্ছ না, তো মনে হতেই পারে যে রিয়াকশন থেমে গেছে। অ্যাকচুয়ালি তা নয়, রিয়াকশন চলছে, রিয়াকশন অনগোয়িং প্রসেসে আছে, কিন্তু কোনো চেঞ্জ তুমি অবজার্ভ করতে পারবে না, কারণ সিচুয়েশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার মানে হচ্ছে আর ফার্দার কোনো চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে না। নাম্বার 3, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট। ঠিক আছে? রিঅ্যাক্ট্যান্ট and product all present at equilibrium। ঠিক আছে? মানে যখন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন অ্যাচিভ করবে তখন এরকম নয় যে শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্ট বা শুধুমাত্র প্রোডাক্ট থাকছে, তা নয়। ঠিক আছে? তো দুটোই থাকতে পারে ওখানে। ইকুইলিব্রিয়াম সিচুয়েশন যেটা, সেখানে কিন্তু দুটোই প্রেজেন্ট থাকবে। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি একটু করে বলছি। আরেকটা পয়েন্ট বলবো, দেখো এখানে। সো লাস্ট পয়েন্ট যেটা ইকুইলিব্রিয়ামের ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ
ডেল্টা জি at constant pressure and temperature equal to 0 হবে at equilibrium। যখন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন অ্যারাইজ করবে তখন কিন্তু ডেল্টা জি at constant pressure and temperature will be 0। তো এই চারটে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। আমরা আবারও বলছি যে একটা রিঅ্যাকশন যেটা রিভার্সিবল রিঅ্যাকশন হয় সেটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসতে পারে, রিঅ্যাকশন চলতে চলতে একটা সময় সেই ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে। সেই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হবে, একটা ইকুইলিব্রিয়াম বোথ সাইড থেকে অ্যাচিভ করা যাবে, রিঅ্যাক্ট্যান্ট নিয়েও শুরু করতে পারো, প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারো, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে। ইকুইলিব্রিয়ামের নেচার হচ্ছে ডাইনামিক, অর্থাৎ ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে রিঅ্যাকশন চলছে, রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু রিঅ্যাক্ট্যান্ট কনভার্সন হচ্ছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে, ফরওয়ার্ড রেট ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রেট হবে। আর এখানে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট দুটোই কিন্তু ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে থাকবে, মানে এরকম কখনো হতে পারে না যে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্ট আছে বা শুধুমাত্র প্রোডাক্ট আছে, এটা কখনো হয় না। একটা রিঅ্যাকশন যদি 100% কমপ্লিট হয়ে যায়, সেই রিঅ্যাকশন কখনো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে, বা সেই রিঅ্যাকশন কমপ্লিট হবে না। যে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছয় সেই রিঅ্যাকশন কখনো কমপ্লিট হয় না। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি পয়েন্টটা একটু বলি। এটা দেখো যে ধরো অ্যাসিটিক অ্যাসিড আর ধরো ইথানল রিঅ্যাকশন করাচ্ছি, আমরা রিঅ্যাকশন করিয়ে আমরা পাচ্ছি CH3 COO C2H5 আর ওয়াটার। ওকে, সো এরকম একটা রিঅ্যাকশন রয়েছে, এস্টেরিফিকেশন এটাকে বলা হয়। এস্টেরিফিকেশন ইকুইলিব্রিয়ামে থাকে। তো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা 1 মোল অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, 1 মোল ইথানল নিয়েছি। সো কোশ্চেন হচ্ছে ইথাইল অ্যাসিটেট কতটা পাওয়া যাবে। সো যদি কেউ ক্লেম করে যে 1 মোল আমি ইথাইল অ্যাসিটেট পাবো, তাহলে কি সে সঠিক ক্লেম করছে? উত্তর হচ্ছে না, কখনোই 1 মোল অ্যাসিটিক অ্যাসিড 1 মোল ইথানলের রিঅ্যাকশনে 1 মোল ইথাইল অ্যাসিটেট তৈরি হবে না, কারণ রিঅ্যাকশনটা একটা টাইম পর ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। রিঅ্যাকশনটা যেহেতু একটা টাইম পর ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, তাই রিঅ্যাকশন কখনোই কমপ্লিট হবে না। যে রিঅ্যাকশনগুলো ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তারা কমপ্লিট হয়। তো যদি রিঅ্যাকশন কমপ্লিট না হয়, তাহলে 1 মোল ইথাইল অ্যাসিটেট তৈরি হতে পারে না। 1 মোল ইথাইল অ্যাসিটেট তৈরি হতে গেলে দরকার রিঅ্যাকশন কমপ্লিট হওয়া, যাতে 1 মোল রিঅ্যাকশন করে 1 মোল ইথাইল অ্যাসিটেট তৈরি করতে পারে। তো রিঅ্যাকশন কমপ্লিট হতে হবে। কিন্তু যে ক্ষেত্রে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে রিচ করে গেল, তখন রিঅ্যাকশনটা কি করে কমপ্লিট হবে? তো রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে না, এবং সেই কারণে 1 মোল ইথাইল অ্যাসিটেটও আমরা কখনো পাবো না, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার একটা জিনিস দেখো যে একটা রিঅ্যাকশন, ধরো এরকম একটা রিঅ্যাকশন রয়েছে, ধরো CaCO3 ইকুইলিব্রিয়াম উইথ ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এটা ইকুইলিব্রিয়াম হয়। তো এই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা কোন ক্ষেত্রে হবে? এক হচ্ছে ওপেন ভেসেল, আর নাম্বার 2 হচ্ছে ক্লোজড ভেসেল। কোন ক্ষেত্রে হবে? ওপেন ভেসেলে হবে না ক্লোজ ভেসেল? উত্তর হচ্ছে ক্লোজ ভেসেল। ক্লোজড ভেসেল কেন? কারণ ক্লোজ ভেসেলে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্ট কেউ বেরোবে না, এবং এই পুরো সিস্টেমটা একটা ক্লোজ ভেসেল থাকলে তখন সেই ইকুইলিব্রিয়াম রিচ করতে পারবে। কারণ CO2টা যদি বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করতে পারবে না। CO2টা বেরিয়ে চলে গেলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হবে না। তাহলে ওপেন ভেসেলে কখনো এটা ইকুইলিব্রিয়াম রিচ করতে পারে না, এটাকে ক্লোজ ভেসেলে রাখতে হবে, তবেই রিঅ্যাকশনটা কিন্তু ইকুইলিব্রিয়াম রিচ করতে পারে। তাহলে দেখো একটা রিঅ্যাকশন যেটা রিভার্সিবল, সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছতেও পারে, নাও পৌঁছতে পারে, ডিপেন্ডিং অন দা সিচুয়েশন, ঠিক আছে। যদি আমরা ওপেন ভেসেলে রিঅ্যাকশনটা ঘটাই, তাহলে রিঅ্যাকশনটা কখনোই ইকুইলিব্রিয়াম রিচ করবে না। যদি আমরা রিঅ্যাকশনটা ক্লোজ ভেসেলে ঘটিয়ে থাকি, তাহলে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করবে। সো এইগুলো আমরা ইকুইলিব্রিয়ামের বেসিক ফিচার্স গুলো দেখলাম।
গ্রাফ নিয়ে একটু আলোচনা করলাম যে গ্রাফ গুলো কিরকম চেঞ্জেস হবে। আমরা দেখবো যে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে কিভাবে বুঝবো, কোনো কনসেন্ট্রেশনের চেঞ্জ পাবো না। আমরা দেখবো রেট টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, একদম ইকুয়াল হয়ে গেছে ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট। আমরা দেখি বুঝে যাবো যে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। ঠিক আছে, এই রিঅ্যাকশন গুলো কখনোই কিন্তু কমপ্লিট হয় না, এই ব্যাপারটা মনে রাখতে হবে, কখনোই কিন্তু কমপ্লিট হয় না রিঅ্যাকশনস গুলো। ঠিক আছে, আচ্ছা একটা কোয়েশ্চেন এর সাথে সাথে অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ ইফেক্ট অফ ক্যাটালিস্ট। আমি এই পয়েন্টটাও মিস করব না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, সো ইফেক্ট অফ ক্যাটালিস্ট, ইফেক্ট অফ ক্যাটালিস্ট। সো ক্যাটালিস্টের এখানে কাজটা কি? ক্যাটালিস্টের এখানে কোনো বলতে গেলে কাজ নেই। বেসিক্যালি এক নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে সিচুয়েশন আমরা অ্যাড করতে পারি ক্যাটালিস্ট অ্যাট দ্য বিগিনিং। সো ইকুইলিব্রিয়ামে যখন অ্যাড করবে ক্যাটালিস্ট, ইকুইলিব্রিয়ামে অ্যাড করার নো এফেক্ট, নো এফেক্ট, কোনো এফেক্ট হবে না। ক্যাটালিস্ট অ্যাড করলে কোনো এফেক্ট হবে, বিকজ ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা কি দেখো, ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা হচ্ছে যখন তোমার ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট সমান, মানে ধরো এটা হচ্ছে ফরওয়ার্ড রেট, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেট ইকুয়াল, আরএফ আর ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট ইকুয়াল হয়ে আছে, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। যদি আমরা ক্যাটালিস্ট অ্যাড করি, যেহেতু ক্যাটালিস্ট অ্যাড করা হলো, তাহলে ফরওয়ার্ড রেট বেড়ে গেল, ব্যাকওয়ার্ড রেট বেড়ে গেল, সিচুয়েশন কি চেঞ্জ হবে না। অর্থাৎ ক্যাটালিস্ট যখন অ্যাড করলাম ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে, তখন ফরওয়ার্ড রেটকে ক্যাটালিস্ট যতটা বাড়ালো ব্যাকওয়ার্ড রেটকেও বাড়িয়ে দিল, কিন্তু ফরওয়ার্ড রেট ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রেট এই সিচুয়েশনটা পাল্টায় নাকি, খেয়াল করো। তাহলে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশনটা সেটা তো পাল্টাতে পারবে না, তাহলে রিঅ্যাকশনে থেকে গেল, রিঅ্যাকশনটা ফার্দার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে রিঅ্যাকশনটা আমি লিখেছি, এই রিঅ্যাকশনটা যদি আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর ক্যাটালিস্ট অ্যাড করি, কোনো লাভ হবে না, রিঅ্যাকশনটার স্পিড ফরওয়ার্ডেও বাড়বে ব্যাকওয়ার্ডেও বাড়বে, তো আলটিমেটলি রিঅ্যাকশনটা সেই ইকুইলিব্রিয়ামেই থেকে যাবে, কোনো চেঞ্জেস দেখতে পাবে। কিন্তু অ্যাট দ্য বিগিনিং যদি অ্যাড করি, এখানে আমরা চেঞ্জ দেখতে পাবো, বিকজ এখানে ফরওয়ার্ড রেটও বাড়বে ব্যাকওয়ার্ড রেটও বাড়বে। কি হবে, রিঅ্যাকশনটা তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম রিচ করবে, হ্যাঁ, রিচ ইকুইলিব্রিয়াম কুইকলি, অর্থাৎ তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে পৌঁছে যাবে। তো এইগুলো আমাদের লাগবে এমসিকিউ করতে, বেসিক পয়েন্টস গুলো, যে কোনটার কি এফেক্ট আছে, কেন আছে, জাস্ট বেসিক পয়েন্টস গুলো আমি বলছি। এগুলো দিয়ে এমসিকিউ তোমাদের আরামসে হয়ে যাবে। নিট জেইমেন এমসিকিউ এর জন্য প্রচুর কাজের জিনিসগুলো বলে যাচ্ছি একটা একটা করে। সো আশা করি বুঝতে পারছো যে কটা পয়েন্ট আমি বললাম, যে যেমন লাস্ট পয়েন্ট আমি বললাম ক্যাটালিস্ট তাহলে দিতে হবে কখন, যখন রিঅ্যাকশনে ক্যাটালিস্ট ইউজ করব। ক্যাটালিস্টের কাজ আছে, ক্যাটালিস্ট কি করতে পারে, রিঅ্যাকশনকে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে ইকুইলিব্রিয়াম। ক্যাটালিস্ট যেটা করতে পারে সেটা হচ্ছে রিঅ্যাকশনকে তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে পৌঁছে দিতে পারে, সেই কাজটা করতে পারে ক্যাটালিস্ট। ঠিক আছে, আদারওয়াইজ ক্যাটালিস্টের কোনো কাজ সেরকম নেই। ঠিক আছে, মানে এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন হয়ে যাওয়ার পর তখন ক্যাটালিস্ট দিয়ে কোনো কাজ হবে না, যখন যখন মানে শুরু হবে তখনই দিতে হবে। সো এবার আমি দুটো রিঅ্যাকশন দিচ্ছি, নাইট্রোজেন হাইড্রোজেন রিঅ্যাকশন করে অ্যামোনিয়া, এই একটা রিঅ্যাকশন লিখলাম। ওকে,
আরেকটা রিঅ্যাকশন লিখছি আমাদের CaCO3 solid equilibrium with CaO that is also solid and CO2 plus. So 1 and 2 দুটো রিঅ্যাকশন কোনটা কি ধরনের ইকুইলিব্রিয়াম আমরা দেখে নেব। ইকুইলিব্রিয়ামে দুটো টাইপ আছে, একটা হচ্ছে হোমোজেনিয়াস, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে heterogeneous equilibrium. So homogeneous equilibrium and heterogeneous equilibrium দু রকমের ইকুইলিব্রিয়াম বেসিক্যালি হয়। হোমোজেনিয়াস হচ্ছে যখন সবকটাই সেম ফেজে থাকছে, গ্যাস ফেজে থাকছে, দ্যাট ইজ হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। আর হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম হবে যখন সলিড গ্যাস বিভিন্ন ফেজ রয়েছে একসাথে, সেটা হচ্ছে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। মানে যখন তোমার সাবস্টেন্স গুলো একে অপরের সাথে মিক্স করবে না, সেরকম সিচুয়েশনে যখন রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট গুলো রয়েছে, অর্থাৎ একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস এবং মিলেমিশে রয়েছে, যাদের মিক্স করা সম্ভব নয়। ইভেন দুটো লিকুইডেরও কিন্তু হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম হতে পারে যদি তারা পরস্পরের সাথে না মিশে। নরমালি আমরা জানি গ্যাস তো মিশেই যায়, সব গ্যাসই পরস্পরের সাথে মিক্স করে। গ্যাস যদি সবকটা থাকে ওই ইকুইলিব্রিয়ামে, সেটা হেটেরোজেনিয়াস হবে না, কখনোই হবে। যদি লিকুইড থাকে, লিকুইডের ক্ষেত্রে হতে পারে দুটো লিকুইড আছে ধরো, তারা একে অপরের সাথে যদি মিক্স না করে, ঠিক আছে, একটা পোলার লিকুইড একটা নন পোলার লিকুইড, যেমন জল আর বেনজিন মিক্স করবে কি করবে না, তো সেরকম সিচুয়েশন, সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা কিন্তু হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম হয়ে যায়। আর সলিড থাকলে তো ছেড়েই দাও, অবশ্যই ইকুইলিব্রিয়ামটা হেটেরোজেনিয়াস থেকেই চলে গেল, কারণ সলিডের সাথে অন্য কোনো সলিড মিক্স করবে না, লিকুইড মিক্স করবে না, তো মিক্স করার ব্যাপারটাই আসবে, ঠিক আছে। আর আয়নের ইকুইলিব্রিয়াম যেগুলো সেটা হোমোজেনিয়াস হতে পারে, যেমন ধরো অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম যেটা হয় সেটা হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম হতে পারে। একই সলিউশনের মধ্যে সমস্ত আয়নস গুলো ধরে রয়েছে, তারা পরস্পর রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে, সেটা হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম হতে পারে। তো এই গেল আমাদের হোমোজেনিয়াস এন্ড হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। এবার আমরা যখন একটা ইকুইলিব্রিয়ামকে প্রেজেন্ট করব, তো সেক্ষেত্রে আমরা নরমালি লিখেছি কি ফরওয়ার্ড রেট ইকুয়াল টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রেট সেম। সো এখানে কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন আমরা লিখে রাখি, তাই তো। আমরা যদি এক নম্বর ইকুয়েশনটাই নিই, তাহলে ফরওয়ার্ড রেট মানে হচ্ছে কনসেন্ট্রেশন ইনটু রিঅ্যাক্ট্যান্ট গুলো নাইট্রোজেন আর হাইড্রোজেন। এই যে আমরা কনসেন্ট্রেশনটা লিখছি, বা অনেক ক্ষেত্রে আমরা ধরো নাইট্রোজেনের কনসেন্ট্রেশন লিখলাম, বা নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন লিখলাম, বা মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন লিখলাম, এগুলো সবই যা লেখা হচ্ছে এদেরকে আমরা বলছি অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস ব্যাপারটা কনসেন্ট্রেশন দিয়ে প্রেজেন্ট করা যায়, পার্শিয়াল প্রেসার দিয়ে প্রেজেন্ট করা যায়, আবার মোল ফ্র্যাকশন দিয়ে প্রেজেন্ট করা যায়, ঠিক আছে। এটাই অ্যাক্টিভ মাস, আর কিছু না। অনেকেই ভাবে যে হোয়াট ইজ অ্যাক্টিভ মাস, কঠিন করে ভাবার দরকার নেই, সহজ করে যদি ভাবি তাহলে কনসেন্ট্রেশন বা পার্শিয়াল প্রেসার বা মোল ফ্র্যাকশন, দিস আর অ্যাক্টিভ মাস। ওকে, এবার অ্যাক্টিভ মাসের রেসপেক্টে তোমার লিখতে হয় রেটটাকে, যেরকম দেখো ব্যাকওয়ার্ড রেট কি হবে, ব্যাকওয়ার্ড রেট ডিপেন্ড করবে অ্যামোনিয়ার উপর, তাহলে রেট কনস্ট্যান্ট কেবি ধরে নিয়ে আমরা ব্যাকওয়ার্ড রেটটাও লিখে নিলাম। তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইকুয়াল হবে, ইকুয়াল করে দিতে পারো, ইকুয়াল করে দিলে সেখান থেকে কেএফ বাই কেবি পেয়ে যাবে, কেএফ বাই কেবি এখান থেকে পেয়েও যাবে। সেটা কি আসছে, সি স্কয়ার 5 ইনটু H2Q। সো এটাকে কি বলা হয় আমাদের কে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা বলি, এটা অবভিয়াসলি কেসি হবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমরা অলরেডি জানো যে টোটাল 3 রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। টোটাল 3 রকম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, তো সেগুলো সম্পর্কে আমরা এবারে জানব। তো নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট।
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আমরা তিনটে টাইপ পাচ্ছি, একটা কেসি, একটা হচ্ছে কেপি, আর একটা হচ্ছে কেএক্স। তিন রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা পাচ্ছি। কেসি মানে ফর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের টার্মসে লেখা এইটা কেসি হবে। কেপি হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার, যেটা পার্শিয়াল প্রেসার পিপি লিখবো। হ্যাঁ, পিপি মানে কি? পার্শিয়াল প্রেসার। ওকে, পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে। আর এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করলে তখন কেএক্স। সো একটা রিঅ্যাকশন, ধরো এই যে অ্যামোনিয়া রিঅ্যাকশনটা আমরা কনসেন্ট্রেশন দিয়ে লিখেছি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট। এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখো, সবসময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে না উপরে থাকে প্রোডাক্ট, নিচে থাকে রিঅ্যাক্ট। ঠিক আছে, সো অ্যামোনিয়া যেহেতু প্রোডাক্ট উপরে যাবে, রিঅ্যাকট্যান্ট নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো নিচে থাকে। আর কি হয়, প্রত্যেকটা যে কোএফিসিয়েন্ট গুলো আছে, সহগ কোএফিসিয়েন্টস, কোএফিসিয়েন্টস গুলো পাওয়ারে চলে যাবে। অ্যামোনিয়ার সামনে 2 ছিল তাই অ্যামোনিয়ার পাওয়ারে 2, এখানে নাইট্রোজেনের সামনে 1 আসেনি, আর হাইড্রোজেনের 3 ছিল তাই অ্যাক্টিভ মাসের বিষয়টা আরেকবার একটু বলবেন? কেসি কনসেন্ট্রেশন দিয়ে লেখা হয় কেসি, লিখতাম তাহলে আমরা লিখতাম এটাকে কে। ওকে, সো সেটা হচ্ছে p of NH3 স্কয়ার p of N2 p of H2, so that is Kp. ওকে, এবার ধরো আরেকটা কোশ্চেন থাকলো, তাহলে kx কিভাবে লিখবো? kx মোল ফ্র্যাকশন দিয়ে x of NH3 স্কয়ার N2 H2 cube, so that is Kc Kp kx. ওকে, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখাটা খুব জরুরি, এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর বেস করে আমাদের বলতে পারো যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে ইকুইলিব্রিয়ামের মধ্যে এন্টার করছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা জানার চেষ্টা করছি, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয়, আর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি আছে সেগুলো আমরা জানবো, এবং তার উপর বেস করেই কিন্তু আমাদের চ্যাপ্টারটা চলবে ওখানে। তো এটা প্রাণ, ঠিক আছে স্যার বলছে স্যার তো এটা আমরা যেটা জানলাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে একটা বিষয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 3 রকমের হয়, কেপি হয়, কেসি হয়, কেএক্স। ঠিক আছে, আমরা একটা রিঅ্যাকশনে সেটা কনসেন্ট্রেশন দিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করছি, বা পার্শিয়াল প্রেসার রেসপেক্টে লিখছি, বা আমরা মোল ফ্র্যাকশনের রেসপেক্টে লিখছি। তার ভিত্তিতে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলোকে আলাদা আলাদা করছি, কেসি, কেপি, কেএক্স আলাদা আলাদা করছি। ঠিক আছে, এবার এখানে আরেকটাও পয়েন্ট আছে, সেটা হচ্ছে তাহলে কাকে বলছি, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো সেটা হচ্ছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট। এই জায়গা থেকে অনেক সময় কোশ্চেন আসে, সিম্পল কিছুই না, তোমাকে হয়তো বললো ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট ভ্যালু এত, ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট ভ্যালু এত, তো বার করো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। জাস্ট রেশিও করবে, কাজ শেষ। ভেরি ইজি কোয়েশ্চেন, কিন্তু এইটুকুই যদি জানা না থাকে তোমার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, করতে পারো। সো এই রকম ছোট ছোট নলেজের উপর এমসিকিউ থাকে, ঠিক আছে, কোনো কঠিন কিছু নয়, সিম্পল নলেজের উপর এমসিকিউ পেয়ে যাবে। এবার একটা ভাইটাল জায়গায় আমরা আসছি, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি হোক, কেপি হোক, কেএক্স হোক, এগুলো লিখবো কিভাবে। আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে কেএক্স টার্মটা কিন্তু খুব একটা ইউজ হয় না, মেইন হচ্ছে কেসি আর কে। ঠিক আছে, এই দুটো নিয়ে আমাদের মেইন মাথা ব্যথার জায়গা। কেসি এবং কেপি এদের ইউজটাই সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন লিখি। এবার আমরা জানবো যে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখার কিছু রুল, ঠিক আছে। তো হাউ টু রাইট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এখানে প্রথম পয়েন্ট যেটা, যে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওপরে প্রোডাক্ট, নিচে রিঅ্যাকট্যান্ট হয়।
ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে পাওয়ার্স গুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে তুমি লিখছো যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশনটা, হ্যাঁ, তখন এই যে পাওয়ার গুলো সামনে যে নাম্বার গুলো পাওয়ার হিসেবে যাচ্ছে সেইটা তোমাকে পয়েন্ট আউট করতে হবে। ঠিক আছে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে কেপি only valid for গ্যাস। কেপিটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই আছে, মানে কেপি এক্সপ্রেশন যখন তোমরা লিখবে তখন কিন্তু মনে রাখতে হবে যে সলিড বা লিকুইড এই টার্মস গুলোই আসবে না কেপির এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, আমরা যদি এই রিয়াকশনটা ফলো করি, CaCO3 থেকে CaO প্লাস CO2, তাহলে কেপি হবে আমাদের পার্শিয়াল প্রেসার অফ CO2। ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র যে গ্যাসিয়াস টার্মটা রয়েছে সেই টার্মটাই কেপির এক্সপ্রেশনে আসবে। যদি ইকুয়েশনে কোনো গ্যাস না থাকে তার কেপিও হবে না, তার কেপি এক্সপ্রেশন তুমি লিখতেই পারবে না যদি কোনো গ্যাস না থাকে তোমার ইকুয়েশন। ঠিক। এবার নাম্বার 4 হচ্ছে তোমার যে আমরা সলিড যেগুলো দেখি, ঠিক আছে, তো অ্যাক্টিভিটি ফর সলিড, ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড ফর পিওর লিকুইড, ঠিক আছে, পিওর লিকুইড ইকুয়ালস টু 1। দ্যাট মিনস ওই টার্মস গুলোকে লেখারই দরকার নেই। 1 হয়ে যাওয়া মানে হচ্ছে টার্মটা লেখারই তোমার দরকার নেই। যেমন CaCO3, CaO, আমরা যদি এখানে KCO লিখি, দেখো খেয়াল করো, এখানে কনসেন্ট্রেশন অফ CO2 লিখবো, কারণ ক্যালসিয়াম কার্বনেটের অ্যাক্টিভিটি 1, ক্যালসিয়াম অক্সাইড অ্যাক্টিভিটি 1, বিকজ এরা সলিড। যদি সলিড থাকে কোনো, তাহলে সেগুলো ইকুয়েশন থেকে বাদ চলে যাচ্ছে। ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে, আরো ক্লিয়ার হবে তোমাদের। এই জায়গাটা খুব কনফিউশন হয় অনেকের। ধরো এই রিয়াকশনে Zn প্লাস কপার 2 প্লাস থেকে কপার প্লাস Zn2 প্লাস যখন লিখলাম আমরা, তখন সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন লিখছি, ধরো Kc লিখছি আমি, তখন সেটা হবে Zn2 প্লাস বাই কপার 2 প্লাস। বিকজ এখানে জিঙ্ক এবং কপার দুটো সলিড আছে, সলিড গুলো বাদ যাবে। এই আয়ন গুলো কি হয়, অ্যাকুয়াস ফর্মে থাকে, তো অ্যাকুয়াস ফর্ম গুলো কিন্তু লিখতে হবে আমাদের কেসির এক্সপ্রেশন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটার কথা বলছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখার উপায়গুলো। তো জাস্ট আমরা প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট পয়েন্টটা খেয়াল রাখছি, পাওয়ার গুলো দিচ্ছি, এবং শুধুমাত্র গ্যাসের জন্যই কেপি লেখা হবে। অন্য ক্ষেত্রে মানে গ্যাস ছাড়া অন্য কিছু থাকলে তার ক্ষেত্রে পার্শিয়াল প্রেসারের ব্যাপারও আসবে না, কেপিটাও আসবে না। আর অ্যাক্টিভিটি যে ব্যাপারটা আছে আমাদের, যে কনসেন্ট্রেশন হোক, অবশ্যই অ্যাক্টিভিটি মানে সলিড বা লিকুইডের তো কনসেন্ট্রেশন টার্মটাই থাকে, তো সেগুলোকে 1 ধরা হয়। ঠিক আছে। পিওর সলিড হোক বা পিওর লিকুইড হোক, সলিড তো পিওরই হবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটিকে আমরা ধরে নিচ্ছি 1। ঠিক আছে। তো এইগুলো খেয়াল রাখা, মানে ওগুলো লিখতেই হবে না, ইকুয়েশন লেখারই দরকার নেই। ঠিক। এবার চলে আসবো আমরা আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে লিখি সেটার উপায় তো হলো, বোঝা গেল সেটা কিভাবে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে পারি একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে। এবার কেপিকেসির রিলেশনটা একটু আমরা জেনে নেবো, যে আমাদের কেপিকেসির রিলেশন, এবং সেটা ইউজও করতে হবে অনেক ক্ষেত্রে আমাদের। যেমন কেপি আর কেসি রিলেশনটা বলেছি, কেপি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে। এইটা হচ্ছে কেপি কেসির আমাদের রিলেশন। আর কেপি কেএক্স এর একটা রিলেশন আছে, কেপি হচ্ছে কেএক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন, পি টু দি পাওয়ার ডেল্টা এন। সেই দুটো রিলেশন তোমরা মনে রাখতে পারো। এবার বড় কোয়েশ্চেন হয়ে যাচ্ছে যে হোয়াট ইজ ডেল্টা এন, ডেল্টা এন ব্যাপারটা কি। আমাদের ডেল্টা এনটা বসাবো তবে তো আমরা কেপিকেসি রিলেশনটা পাবো, আদারওয়াইজ তো আমরা কেপিকেসি রিলেশনটা পাচ্ছি না। তাহলে আমরা ডেল্টা এন যেটা লিখতে যাচ্ছি সেটা কি করে লিখবো,
তো ডেল্টা এনটা হচ্ছে প্রোডাক্টের নাম্বার অফ মোলস মাইনাস রিঅ্যাক্টেন্টের নাম্বার অফ মোলস, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। এবার এখানে অনলি গ্যাস, মানে প্রোডাক্ট বা রিঅ্যাক্টেন্টের মধ্যে যেগুলো চয়েস করবে সেগুলো কিন্তু অনলি গ্যাস হওয়া চাই। অর্থাৎ তোমার যদি এরকম কোনো রিঅ্যাকশন হয়, এক্সাম্পল দিয়ে বলছি, ধরো H2 2H2 প্লাস ধরো O2 হলো, থেকে H2O হচ্ছে, ধরো H2 লিকুইড হলো। হ্যাঁ, তো এখানে গ্যাসগুলো শুধু কনসিডার হবে, লিকুইডটা কনসিডার হবে না, ঠিক আছে? অনলি গ্যাসগুলো তোমার নিতে হবে। তো রিঅ্যাক্টেন্টের মধ্যে হবে 3, প্রোডাক্ট হবে 0, ঠিক আছে? বা ধরো এরকম রিঅ্যাকশন আছে, ধরো NaCl NO প্লাস হাফ Cl2। সো এরকম যদি হয় আমাদের রিঅ্যাকশনটা, তো সেক্ষেত্রে আমাদের ডেল্টা এন বেরোচ্ছে, এটা দেখো প্রোডাক্ট আছে আমাদের 1 প্লাস হাফ, দ্যাট ইজ প্রোডাক্ট পার্ট, রিঅ্যাকটেন্ট পার্ট ইজ 1। প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, শুধু গ্যাস রয়েছে, গ্যাসগুলো সবই কনসিডার করব, কিন্তু কোনো লিকুইড থাকলে, কোনো সলিড থাকলে সেগুলো কনসিডার হবে না, ঠিক আছে? তো এটা অবভিয়াসলি আমাদের হাফ আছে ডেল্টা এন। তো ডেল্টা এন ইউজ করবো। আর আরেকটা জিনিস হচ্ছে আর এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে 0.082, এটা হচ্ছে লিটার এটিএম এর ভ্যালুটা ইউজ হয়, ঠিক আছে, পার মোল পার কেলভিন। তো এই ভ্যালুটা ইউজ করতে হবে আর এর, আমাদের যে ইকুয়েশন গুলো রয়েছে এখানে লিটার অ্যাটমসফিয়ারের পয়েন্টস গুলো আসবে। স্যার ওকে, হুম, বলছি যে এখানে এখানে বলছি যে মানে ফার্স্টে যে ইকুয়েশনটা মানে 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন এরো দিয়ে H2O, এক্ষেত্রে লিকুইডেরটা তো 0, তাহলে কি 0 মাইনাস 2 প্লাস 1 হবে এটা? হ্যাঁ 0 - 2 + 1 এভাবে হওয়া উচিত। মানে ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 1টা হবে, মানে 0 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 1, তাই তো? -3, ডেল্টা এন -3। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রিলেশনস গুলো, পিকেসি কেএক্স রিলেশনস। এখান থেকে ধরো কোনো কোয়েশ্চেন আসতে পারে, ধরো একটা দিল, কেপি বললো, কেসি বার করতে বললো, কেসি বললো করতে বললো, নিউমেরিক্যালস এর দিক থেকে ইম্পর্টেন্ট হবে। ওকে, আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে আমাদের স্যার একটা কথা বলছি, এখানে যেটা ওই বললেন যে সলিড বা লিকুইডের ক্ষেত্রে ওটা 0 হয়ে যাবে, এর নাম এন এর যে ভ্যালুটা। হুম আচ্ছা কনসিডার করবো না ও, জিরো আচ্ছা লিকুইড, এন মানে স্যার এখানে তো ওই মানে সংখ্যাটাকে বলা হচ্ছে নাম্বার অফ নাম। মোলস, ও আচ্ছা নাম্বার অফ মোলস। এবার আসবো আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিছু ক্যারেক্টারিস্টিক্সে, মানে কিছু পয়েন্টস দেবো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে কোয়েশ্চেন্স গুলো হয়, ঠিক আছে? হ্যাঁ, সেই কোয়েশ্চেন্স গুলো কিভাবে সলভ করব। ওকে, তো আমাদের রিয়াকশন বাই রিয়াকশন আমি বলছি জিনিসটা, দেখো বুঝতে সুবিধা হবে। ওকে, তো একটা রিয়াকশন ধরো রয়েছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া। তো এই যে রিয়াকশনটা রয়েছে, এই রিয়াকশনটায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সাপোজ কে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সাপোজ কে। তো এবার যদি ইকুয়েশনটাকে আমি উল্টো করে লিখি, তো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এরকম করে লিখে দিলাম, উল্টো করে জাস্ট লিখলাম, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি চেঞ্জ দেখতে হবে? জাস্ট কিছুই না, এটা 1/k হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা রিয়াকশনটাকে অপোজিট করে লিখবো, আমাদের রুল বলতে পারো 1, এটা বলতে পারো যে রিয়াকশন যখন অপোজিট করে লিখছি আমরা, তখন কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, অর্থাৎ 10 থাকলে 1/10 হবে। বোঝা গেল? এবার ধরো কেউ এইভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখলো, সরি, নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন NH3 হচ্ছে,
ধরো এইভাবে ইকুয়েশনটাকে লিখলো, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করে দিল, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি হবে, রুট কে, অর্থাৎ রুট ওভার হবে, পাওয়ারে সেটা চলে যাবে, যেটা দিয়ে ডিভাইড করব সেটা পাওয়ারে। সাপোজ এটা যদি আমরা এভাবে করি 1/3, ধরো 2/3, তাহলে তখন কে টু দি পাওয়ার 1/3 হবে। তো এটা হচ্ছে রুল 2, রুল 2, যেটা দিয়ে ডিভাইড করব পাওয়ারে সেটা যাবে। ধরো এবার মাল্টিপ্লাই করতে চাইছি, মাল্টিপ্লাই ধরো কিছু দিয়ে করতে চাইছি, হয়তো এরকম করলাম আমরা, যে এই বেসিক ইকুয়েশনটাই আছে, ধরো যেটা ছিল একদম শুরুতে যে ইকুয়েশনটা সেটাকে মাল্টিপ্লাই করছি, ধরো 2n2 লিখলাম প্লাস 6h2 প্লাস 4nh3। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা ছিল, তাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, ফার্স্ট ইকুয়েশনটা ছিল তাকে আমি মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, তাহলে কনস্ট্যান্টে স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে রুল 3। তো এই চেঞ্জেস গুলো করতে হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে, অর্থাৎ যেরকম যেরকম এখানে আমরা কাজগুলো করব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও সেরকম সেরকম চেঞ্জেস গুলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এইরকম চেঞ্জেস গুলো আমরা দেখতে পাবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে কোয়েশ্চেন্স গুলো আসছে সেখানে আমরা কিন্তু এগুলোকে ইউজ করতে পারি, এরকম ধরনের কোয়েশ্চেন্স গুলো আমরা ফলো করতে পারি। আচ্ছা, একটা কোয়েশ্চেন করাচ্ছি, এক সেকেন্ড। ওকে, তো এখানে একটা আমার কাছে কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনটা সলভ করাবো, তাতে তোমাদের খানিকটা আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো দেখো, ইকুইলিব্রিয়ামে থাকা রিঅ্যাকশন গুলোকে যদি আমরা পরপর অ্যাড করি, ঠিক আছে, অ্যাড সাবট্রাক্ট তো করা যায়। মানে ধরো এটাকে রুল 4 নিয়ে নাও, সেটা হচ্ছে এ ইকুইলিব্রিয়াম ধরো বি আছে, বি ইকুইলিব্রিয়াম ধরো সি আছে, সি ইকুইলিব্রিয়াম ধরো ডি আছে, তিনটাকে তুমি অ্যাড করো, তাহলে অ্যাড করলে কি আছে, ইকুইলিব্রিয়াম ডি, কারণ এটা এটা কাটবে, এটা এটা কাটবে। এবার এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরো k1 আছে, k2 আছে, k3 আছে, তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে k1 k2 k3, তিনটে মাল্টিপ্লাই হয়ে যাবে। আবার কোথাও যদি প্লাস না করে মাইনাস করতে হয় ইকুয়েশনকে, তাহলে কি হবে, ডিভাইড হবে। ভেরি ইজি, মানে কোথাও মাল্টিপ্লাই হবে, কোথাও ডিভাইড হবে, এই কাজ। এখানে তো মানে k1 ঠিক আছে, প্লাস k2 তো এটা প্লাস k3 হতে পারে না। প্লাস নয়, এটা অ্যাড হয় না, মানে ইকুয়েশন অ্যাড হয় আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়। ও অ্যাড এর সাথে মাল্টিপ্লাই আর মাইনাসের সাথে ডিভিশন হচ্ছে। ওকে, আচ্ছা, একটা প্রবলেম করে দেখাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা কোয়েশ্চেন আছে আমার কাছে, এ থেকে বি প্লাস সি, এ ইকুইলিব্রিয়াম দিয়ে বি প্লাস সি আছে, তার কে সি দিয়েছে আমাদের কত, 2 দিয়েছে। আচ্ছা, সি থেকে আছে বি প্লাস ডি, তার কে সি আছে কত আছে, 3 আছে। আরেকটা রয়েছে ডি থেকে বি প্লাস ই, ডি থেকে বি প্লাস ই, হ্যাঁ, কেসি আছে, তার কেসি ভ্যালু দিয়েছে 4। তো এই তিনটে ইকুয়েশন তোমার দেওয়া রয়েছে, তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে এ থেকে 3b প্লাস ই, এ থেকে 3b প্লাস ই এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বার করতে হবে। দ্যাট ইজ ইয়োর কোয়েশ্চেন। সো হাউ টু সলভ ইট? তো এরকম কোয়েশ্চেন থাকলে আমাকে ইকুয়েশনস গুলোকে, এই 1 2 3 তিনটে যে ইকুয়েশনস আছে তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, করে এরকম একটা অবস্থায় আনতে হবে যাতে করে টোটালটা এটা চলে আসে। তো এমনিও দেখা যাচ্ছে এটা টোটাল যদি করি, এটাকে খেয়াল করে দেখো,
এখানে টোটাল করলে সিসি কাটছে, ডিডি কাটছে, এবং এ থেকে সিবি প্লাস ই পড়ে থাকছে, তাই নয় কি? তিনটেকে অ্যাড করলেই দেখো এটা চলে হ্যাঁ, যাবে। হ্যাঁ, একদম ইজি হ্যাঁ, দিয়েছিল। হ্যাঁ। হয়তো তোমার ফাইনাল এক্সামে হয়তো এরকম এতটা ইজি নাও থাকতে পারে, তোমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হতে পারে। যাই হোক, ঘুরিয়ে ফিরিয়ে দেখে তোমার যেটা করতে হবে, ইকুয়েশন গুলোকে একটা অ্যারেঞ্জে আনতে হবে যাতে টোটালটা এটা সমান হয়, ঠিক আছে? ফাইনাল ইকুয়েশনে তুমি পৌঁছতে পারো, সেটা তোমায় করতে হবে। তো এখন আমার কাজ কিছুই নেই, যেহেতু এটা ইজি ছিল, জাস্ট তিনটে অ্যাড করে পেয়ে গেছি। তো আমি এবার কি করবো, এই তিনটিকে মাল্টিপ্লাই করবো। এদিকে অ্যাড হয়েছে, তার মানে এদিকে মাল্টিপ্লাই 24। হবে ইন্টু, এইটাই জাস্ট আনসার। ঠিক আছে, 24 তো, ঠিক আছে। তো এরকম কোয়েশ্চেন্স আমাদের থাকতে পারে, কোনো টাফ কোয়েশ্চেন্স কিছু নয়, ডিফিকাল্ট ভাবার নেই কিছু, এখানে ইজি ভাবতে পারো তোমরা। তাহলে এবার এবার উল্টে পাল্টে এটা দেখতে হবে, সেরকম করে দেবে? সেরকম, হ্যাঁ সেরকম তোমার থাকতে পারে। তোমার ধরো সেগুলো একদম ইজিলি হলো না, জাস্ট যোগ করলাম এখানে, না এখানে ধরো একটা ইকুয়েশন উল্টে দিতে পারতো, ধরো বি প্লাস ডি থেকে সি দিতে পারতো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটা ইকুয়েশনকে হয়তো আবার ঘুরিয়ে দেখতে হলো, কোথাও ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, বা ডিভাইড করতে হলো, হতে পারে। সেটা একটু বুদ্ধি খাটিয়ে দেখা। তোমাকে আহ, খুব ইজি তো দিয়ে দেবে না, অতটা ইজি আশা করা মুশকিল, ঠিক আছে? একটু একটু ঘোরাতে হলো, সেটা তোমাকে বুদ্ধি করে একটু করতে হবে, ঠিক? ওটা কিরকম ইকুয়েশন দেবে দেখে করতে হবে। আমরা যখন এমসিকিউ করবো সেগুলো আসবো। এবার একটু বলি, আমরা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ট্রিক গুলো শিখলাম, যে রুলস গুলো দেখলাম, এছাড়াও কয়েকটা পয়েন্ট আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, এটা আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকছে তখন কিন্তু কনস্ট্যান্ট থাকছে, টেম্পারেচারের সাথে কিন্তু ভ্যারি করে। এরকম কিছু নয় যে টেম্পারেচার এর উপর কোনো ডিপেন্ডেন্স কিছু নেই, তা নয়, ঠিক আছে? আর প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়, এটা হচ্ছে প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। তার মানে প্রেসারের সাথে কিছু ব্যাপার নেই, টেম্পারেচারের সাথে ব্যাপার আছে। টেম্পারেচারের সাথে কিরকম ব্যাপার আছে, এখানে একটা ইকুয়েশন আছে, dln kp by dt equals to delta h by rt square, একটা ইকুয়েশন আছে, ভ্যান হফ ইকুয়েশন বলে এটাকে, ভ্যান হফ ইকুয়েশন। এর মানেটা বুঝিয়ে দিই, ঠিক আছে? ব্যাপারটা বলতে চাইছে ইকুয়েশনটা যেটা, সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে কেপির যে ভ্যারিয়েশন হবে, ঠিক আছে? তো কেপি প্রপোর্শনাল টু টি হতে পারে, ঠিক আছে? কেপি প্রপোর্শনাল টু টি হতে পারে, প্রপোর্শনাল হতে পারে ইফ ডেল্টা এইচ ইজ পজিটিভ। তার মানে ডেল্টা এইচ যদি পজিটিভ থাকে কোনো রিয়াকশনে, ধরো ডেল্টা এইচ রিয়াকশনের পজিটিভ আছে, তখন কেপি আর টেম্পারেচার প্রপোর্শনাল, তার মানে টেম্পারেচার বাড়ছে কেপি বাড়ছে, টেম্পারেচার কমছে কেপি কমছে, বোঝা গেল? আর কেপি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি ইফ ডেল্টা এইচ নেগেটিভ। দ্যাট মিনস ডেল্টা এইচ যদি মাইনাস, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে, দেখো তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো না ডিওয়াই ডিএক্স এর মিনিংটা, ডিওয়াই ডিএক্স প্লাস মানে কি, ডিওয়াই ডিএক্স মাইনাস মানে, ডিওয়াই যদি প্লাস হয় তার মানে হচ্ছে মিনিমাম। এক্স বাড়লে ওয়াই বাড়বে, হ্যাঁ? আর ডিওয়াই ডিএক্স যদি মাইনাস হয় তার মানে এক্স বাড়লে ওয়াই কমবে, উল্টো হয়। তো সেই ব্যাপারটাই আমি এখানে বলতে চাইছি, যে পুরোটাই ডিপেন্ড করছে রিয়াকশনের ডেল্টা এইচ পজিটিভ না নেগেটিভ। এবার ধরো ডেল্টা এইচ নেগেটিভটাকে কি বলে, এক্সোথার্মিক। রিয়াকশন দেখতে হবে এক্সোথার্মিক, আর এটা হচ্ছে এন্ডোথার্মিক। তার মানে যে রিয়াকশন গুলো এক্সোথার্মিক হবে, তাপ ছাড়ে, সেরকম রিয়াকশন, তাদের ক্ষেত্রে এইটা। আর যারা তাপ গ্রহণ করে, এন্ডোথার্মিক, তাপ টেনে নেয়, তাদের ক্ষেত্রে কেপি প্রপোর্শনাল টু টি।
তো টেম্পারেচার উপর যে ডিপেন্ডেন্সটা আছে সেটা ডিপেন্ড করছে কার উপর, ডেল্টা এইচ এর উপর। ডেল্টা এইচ অনুযায়ী আমরা ভ্যারিয়েশনটা দেখছি। ডেল্টা এইচ কম আছে না বেশি আছে, মাইনাস না প্লাস আছে, সেটার উপরই ডিপেন্ড করে। বুঝতে পারছো ব্যাপারটা? প্রেসারের উপর ডিপেন্ড করছে না, কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে এবং সেখানে ডেল্টা এইচ এর একটা ভূমিকা রয়েছে। ডেল্টা এইচ ডিসাইড করছে পুরো ব্যাপারটাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে কতটা রিয়াকশন প্রোগ্রেস করবে। হ্যাঁ, প্রোগ্রেস অফ রিয়াকশন, সেইটা একটা রিয়াকশন কতটা প্রোগ্রেস করবে সেটাকে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দেয়। কেন? কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে তারপরে রিয়াকশনটা তত এগোবে, তত বেশি পরিমাণে রিয়াকশনটা হবে। যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কম থাকে তারপরে রিয়াকশনটা অল্প গিয়ে ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, রিয়াকশন হলোই না। অনেক রিয়াকশন হয়, হয়তো দেখা যাচ্ছে ধরো 40% রিয়াকশন হওয়ার পর সে ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, আবার কোন রিয়াকশন 80% রিয়াকশন হওয়ার পর ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল। তো কখন ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, কত পার্সেন্ট রিয়াকশন হওয়ার পর ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, সেটা কোথা থেকে জানা যায়? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত কম বা বেশি থাকবে সেই ভ্যালু আমাকে ডিসাইড করে দেবে রিয়াকশন কতটা এগোচ্ছে। ফর এক্সাম্পল, আমি কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পাচ্ছি ধরো 2 × 10⁻², আরেকটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ধরো 3.7 × 10⁻15। কোন রিয়াকশনটা বেশি এগোবে দুটোর মধ্যে? নিজেরটা। নিচেরটা। সো ব্যাপারটা হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখে আমি বলতে পারি কোন রিয়াকশনটা কতটা এগোতে পারে। যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে সে তত বেশি প্রোডাক্টের দিকে এগিয়ে যাবে, ওই রিয়াকশনটা তত কমপ্লিটের দিকে এগোবে। ঠিক আছে, ওকে। তো এরকম পয়েন্টস গুলো রয়েছে আমাদের কাছে, এগুলো আমরা জানলাম। কনস্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। এবার একটা ভাইটাল টার্ম রয়েছে আমাদের কাছে, দ্যাট ইজ রিয়াকশন কোশেন্ট। এই টার্মটা নিয়ে খুব প্রবলেম হয় এবং এটার সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার যে কানেকশনটা এবং তার অ্যাপ্লিকেশনস গুলো বুঝতে আমাদের বেশ সমস্যা লাগে। সো আমি এবার ডিসকাস করবো তোমার সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে রিয়াকশন কোশেন্ট। এটা একই না আলাদা, বা এর কি কাজ রিয়াকশন কোশেন্টের সেইগুলো বলবো। তো চলে আসছি আমরা রিয়াকশন কোশেন্ট, যেটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়। রিয়াকশন কোশেন্ট ডিনোট করা হয় কিউ দিয়ে। তো এই রিয়াকশন কোশেন্টের যে কথা বলছি, রিয়াকশন কোশেন্ট, তো এটা দুরকম আমরা লিখে থাকি, কিউ পি লিখি, আবার কিউ সিও লেখা হয়, কিউ পি কিউ সি, অনেকটা আমাদের কেপি এবং কেসি এর মতো। ঠিক আছে, কেপি এবং কেসির মতো অনেকটা। অনেকটা কেন বললাম, তার কারণ হচ্ছে এক্সপ্রেশনটা সেম। আমরা কেপি লিখছি বা কেসি লিখছি, এক্সপ্রেশনটা পুরোপুরি সেম, বাট কোথাও সেম নয়, ছোট্ট ডিফারেন্স আছে রিয়াকশন কোশেন্ট এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে। ওকে, তো ডিফারেন্সটি বোঝানোর চেষ্টা করছি একটা ছোট রিয়াকশন দিয়ে, দেখো বুঝতে পারো কিনা। আমি এখানে নিয়ে নিলাম নাইট্রোজেন প্লাস অক্সিজেন, আচ্ছা এটাও গ্যাস। ওকে, সো তৈরি হচ্ছে 2NO। এই রিয়াকশনটা নিলাম, ইকুইলিব্রিয়ামে থাকতে ধরো। এই রিয়াকশনটার ক্ষেত্রে আমরা ধরো কেসি লিখলাম, NO² N2/O2, দ্যাট ইজ কেসি। যদি কিউসি লিখি, কিউসিও হচ্ছে NO² N2/O2, কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। এটাকে অ্যাকচুয়ালি লেখা উচিত নিচে একটা ইকিউ, ইকিউ, ইকিউ। এবার দেখো আলাদা লাগছে, কি আলাদা লিখলাম, কি আলাদা করলাম। আমি এখানে জাস্ট ইকিউ লিখে দিলাম, মানে আমি এখানে কনসেন্ট্রেশন গুলো যে ভ্যালু বসাবো, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম ভ্যালুটাকে বসাবো। এখানে আমি যে কোনো ভ্যালু বসাতে পারি কনসেন্ট্রেশন, মানে ব্যাপারটাই বোঝাচ্ছি।
একটা রিয়াকশন যখন স্টার্ট হয়, ঠিক আছে, ধরো এখান থেকে রিয়াকশনটা স্টার্ট হচ্ছে রিয়াকশন এগোচ্ছে, ওকে, রিয়াকশনটা ধীরে ধীরে এগোচ্ছে, এখান থেকে এই পয়েন্ট থেকে রিয়াকশন স্টার্ট হচ্ছে। তো স্টার্টে আমার নাইট্রোজেন আছে, স্টার্টে আমার অক্সিজেন আছে। এবার যখন খানিকটা রিয়াকশন এগুলো, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এনও আছে, বা যত রিয়াকশন এগোচ্ছে এনোর পরিমাণ বাড়ছে বাড়ছে বাড়ছে, এরকম একটা জায়গায় ইকুইলিব্রিয়াম চলে এলো। এই ইকুইলিব্রিয়াম যে মিক্সচারটা হলো, তাতে নাইট্রোজেনও আছে, অক্সিজেনও আছে, নাইট্রাস অক্সাইডও আছে, ঠিক আছে, নাইট্রিক অক্সাইডটাও রয়েছে। তো এবার এই যে প্রসেসটা চলছে, এই প্রসেসে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কিউসি যে রিয়াকশন কোশেন্ট আমরা বলছি, রিয়াকশন কোশেন্টের কনসেন্ট্রেশনের ভ্যালু গুলো আমরা যে কোনো ভ্যালুই বসাতে পারি। অর্থাৎ যদি আমরা এই পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে ধরো 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, তিনটে সিচুয়েশন। তখন আমরা 1 নম্বর সিচুয়েশনে রয়েছি, ঠিক আছে, তখন নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে শুধুমাত্র, প্রোডাক্ট নেই, কিন্তু রিয়াকশন স্টার্টেড, প্রোডাক্ট কোথায়? তখন কিউসি কত হবে? তখন কিউসি হচ্ছে 0, বিকজ প্রোডাক্ট তো নেই। আচ্ছা, কেসি নট ইকুয়াল টু 0। কেসি কিন্তু একটা পার্টিকুলার ফিক্সড ভ্যালু আছে, কেসির ভ্যালু পাল্টায়, টেম্পারেচারের সাথে পাল্টায়, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। কিন্তু রিয়াকশন চলাকালীন কি কেসির ভ্যালু পাল্টায়? না। এই পয়েন্টটা তোমরা মাথায় ঢোকাও। রিয়াকশন চলছে, ধরো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, রিয়াকশন চলতে চলতে কি কেসির ভ্যালু পাল্টাচ্ছে? না, কেসির ভ্যালু কিন্তু রিয়াকশন চলতে চলতে পাল্টায় না। একটা রিয়াকশনের জন্য কেসির ভ্যালু ফিক্স থাকে। এই রিয়াকশনের একটা পার্টিকুলার কেসি ভ্যালু আছে, যদি টেম্পারেচার আমি ফিক্স রাখি। টেম্পারেচার পাল্টে দিলে ছেড়ে দাও, সেটা অন্য কথা হয়ে গেল। কিন্তু টেম্পারেচার ধরো আমি ফিক্স রেখেছি, তাহলে কি কেসি চেঞ্জ হয়ে যাবে? না, কেসি চেঞ্জ হবে। তো কেসি শুরুতে নট ইকুয়াল টু 0, ঠিক আছে, কিন্তু কিউসি 0, কিউসির ভ্যালু কিন্তু পাল্টাতে থাকবে, রিয়াকশন চলবে, কিউসির ভ্যালু পাল্টাবে। আচ্ছা, এবার রিয়াকশনটা খানিকটা এগিয়েছে, এইবার কিন্তু কিউসি গ্রেটার দেন 0 হলো, মানে বাড়ছে, এবার কিউসি ভ্যালু কিন্তু বাড়ছে। এখানে কিন্তু মনে রাখতে হবে কেসি নট ইকুয়াল টু 0, কেসি কিন্তু 0 নয় কোথাও, কিন্তু মানে কেসির একটা পার্টিকুলার ভ্যালু আছে, মানে কেসি অ্যাকচুয়ালি হচ্ছে কনস্ট্যান্ট, কেসি একটা কনস্ট্যান্ট ভ্যালু শো করে। এবার যখন রিয়াকশনটা হতে হতে এগোতে এগোতে ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, এখানে কিউসি গ্রেটার দেন অবভিয়াসলি 0 এবং কিউসি ইকুয়াল টু কেসি। এই যে এই সিচুয়েশনটা অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলাম তখন কিউসি ইকুয়াল টু কেসি হয়ে যাবে। রিয়াকশন কোশেন্ট আর কেসির যে আমরা ইকুয়েশন লিখছি, ইকুয়েশনটায় কোনো ডিফারেন্স নেই। প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট যেরকম লিখি একই লিখছি, কিন্তু আলাদা একটা জায়গাতে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের ভ্যালু বসানোতে। যখন আমি কনসেন্ট্রেশনের ভ্যালুটা বসাচ্ছি তখন কিউসির ক্ষেত্রে ভ্যারিয়েবল ভ্যালু বসছে, মানে রিয়াকশন শুরুর সময় একরকম ভ্যালু বসবে, রিয়াকশন এগুলো আর একটু চেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট বাড়ছে, রিয়াক্টেন্ট কমছে, আস্তে আস্তে কিউসি বাড়বে 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 বাড়তে থাকবে। প্রোডাক্ট বাড়লেই তো কিউসি বাড়বে। কিউসি ম্যাক্সিমাম কোথায় বাড়ছে? যখন পৌঁছে গেল, ম্যাক্সিমাম পৌঁছে গেছে কিউসি, ঠিক আছে, স্টেবল অবস্থায় পৌঁছে গেছে, ওটাই হচ্ছে স্টেবল কিউসির ম্যাক্সিমাম ভ্যালুটা। এবার সেটা হচ্ছে সেই ম্যাক্সিমাম কিউ ম্যাক্স, দ্যাট ইজ কে। কিউ এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলি কে, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলি। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কিউসি এন্ড কেসি। এবং সিমিলার ওয়েতে কিউপি এবং কেপি একদম সিমিলার গল্প, ওটা নতুন করে আর বললাম না, একই কথা। কিউপি কেপি মানে স্যার কিউসিটা হচ্ছে ওইটা তো যেটা আমরা কাইনেটিক্সে ইউজ করি? কাইনেটিক্সে কেন ইউজ করব? আচ্ছা কাইনেটিক্স ওই কি বলে, কাইনেটিক্সের কেটা তো হচ্ছে রেট কনস্ট্যান্ট। হ্যাঁ না না কাইনেটিক্স না, ওই কি বলে আপনার ইলেকট্রোকেমিস্ট্রিতে যে ওই যে এলএন আরটি বাই এনএফ বাই হ্যাঁ, এলএন, ওই নান্স ইকুয়েশনে আসছে, LNQ নান্স ইকুয়েশনের কথা যেটা বলছো, হ্যাঁ, নান্স ইকুয়েশনে আমরা লিখে থাকি কিউ, দ্যাট ইজ আমাদের হচ্ছে রিয়াকশন কোশেন্ট, ঠিক আছে, রিয়াকশন কোশেন্ট লিখি বিকজ
ওটা তো কনস্ট্যান্ট নয়, ওটা তো ভ্যারিয়েবল কনসেন্ট্রেশন না। হ্যাঁ রিয়াকশন মানে রিয়াকশন কোশেন্ট আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এর মধ্যে ডিফারেন্সটা এখানেই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে, একটা পার্টিকুলার ভ্যালু আছে, ওটা ভ্যারি করছে না। একটা রিয়াকশনের একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু আছে, ওটা ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলে। মানে রিয়াকশন ধরো ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, তখন যে ভ্যালুটা হলো কিউ এর, দ্যাট ইজ কল্ড কে। তাহলে কে এর কিন্তু অনেকগুলো ভ্যালু হয় না, কে এর একটা ভ্যালু হয়, আর কিউ এর অনেকগুলো ভ্যালু হয়। যখন তুমি কিউটা লিখছো, কিউটা হচ্ছে জেনারেল আর কেটা হচ্ছে তোমার স্পেসিফিক। ডিফারেন্সটা বুঝতে পারছো? যে তার মানে তোমার মানে কে এর ভ্যালুটা কিন্তু কিউ এর সমান, মানে কিউ এর কোন একটা ভ্যালুর সাথে কে এর ভ্যালু ম্যাচ করবে, কে এর একটাই ভ্যালু হবে, অনেকগুলো ভ্যালু হবে না। এবার কিউ এর অনেকগুলো ভ্যালু হবে, তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে কে। ওকে, স্যার তো এটা হচ্ছে ডিফারেন্সটা আমাদের কিউ এবং কে এর মধ্যে। খুব গুলিয়ে যায় ব্যাপারটা, এক্সপ্রেশনটা তো একই কিন্তু কোথায় আলাদা, ঠিক আছে, এক্সপ্রেশনটা তো একই কিন্তু আলাদাটা কোথায়, আলাদা এই জায়গাটাতে যে যখন আমরা কিউটা লিখছি, কিউ কিউ এর কিন্তু মানটা বারে বারে চেঞ্জ হচ্ছে, রিয়াকশন এগোচ্ছে কিউ এর মান বাড়ছে, ফরওয়ার্ড রিয়াকশন যত হবে কিউ এর মান বাড়তে থাকবে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কে এর সমান হবে। এবার ধরো আমরা কি করলাম, রিয়াকশন ধরো ইকুইলিব্রিয়ামে আছে, আমরা উপর থেকে প্রোডাক্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে, করতেই পারো প্রোডাক্ট অ্যাড করে দিলে, যখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম আছে তুমি কিছুটা প্রোডাক্ট অ্যাড করে দিলে। তো প্রোডাক্ট অ্যাড করলে কি হবে, কিউ এর মানটা তো ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে বেড়ে যাবে তো। তখন কি হবে, তখন কিউ এর ভ্যালুটা ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে যদি বেড়ে যায়, তখন কিউ কিন্তু কমতে চাইবে, এবং তখন হবে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। তো আমি সিচুয়েশন ওয়াইজ বিষয়টাকে লিখে দেখাচ্ছি, দেখো আরো ক্লিয়ার হবে তোমাদের। সিচুয়েশন ওয়াইজ এরকম হতে পারে, একটা হতে পারে তোমার কিউ ইকুয়াল টু কে হতে পারে, একটা হতে পারে তোমার কিউ লেস দেন কে হতে পারে, আর নাম্বার 3 হচ্ছে কিউ গ্রেটার দেন কে হতে পারে। তো কে একটা পার্টিকুলার ভ্যালু কে, এবার কিউ এর যে ভ্যালুটা রয়েছে, এই পয়েন্ট থেকে ধরো স্টার্ট করলো, এই পয়েন্টে এলো বা এই পয়েন্টে যেতে পারে। তো যখন কে এর থেকে কম আছে কিউ এর ভ্যালু, যখন কে এর থেকে কম আছে, ঠিক আছে, তখন কি হবে, ফরওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে, ফরওয়ার্ড রিয়াকশন হবে। কিউ কি করবে, তখন বাড়তে চাই, কে সমান হতে চাই। যখন কে সমান হয়ে গেল, তখন হচ্ছে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। যখন বেশি রয়েছে কে এর থেকে, তখন সে কি করে, ব্যাকওয়ার্ডে আসতে চাইবে, ওর ভ্যালু কমাতে চাইবে, তখন হবে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে। তো এরকম ভাবে রিয়াকশন গুলো আমরা ডিফাইন করব কিউ এবং কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। কিউ এর ভ্যালু কে এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে, বা সমান হতে পারে। সমান হলে তো ইকুইলিব্রিয়াম, যদি বেশি থাকে তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে কিউ এর ভ্যালুটা কমার চেষ্টা করবে যাতে কে এর সমান হতে পারে, আর যদি কিউ কম থাকে তাহলে ফরওয়ার্ড রিয়াকশন করিয়ে সমান হওয়ার চেষ্টা করবে। তো এইটা হচ্ছে রিয়াকশন কোএফিসিয়েন্ট এবং আমাদের এখানে কে এর রিলেশন। এবার গিবস ফ্রি এনার্জি যেটা আমরা বলি, আমরা তো প্রথমেই বলেছি ডেল্টা জি এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার ইকুয়াল টু 0 হতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম হয়, এটা খুব ইম্পর্টেন্ট শর্ত। এবার জেনে রাখো ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জিরো প্লাস RT ln Q, দ্যাট ইজ অলসো অ্যানাদার ইকুয়েশন, ঠিক আছে। সো এই ইকুয়েশন অনুযায়ী আমরা অ্যাট ইকুইলিব্রিয়াম কি দেখছি আমরা, ডেল্টা জি 0, তাহলে ডেল্টা জি যদি 0 হয় তাহলে ডেল্টা জি 0 ইকুয়াল টু কি আসছে দেখা যাক। তো এখানে কিউ এর জায়গায় কি হবে, তোমার অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ ইকুয়াল টু কে, তো ডেল্টা জি 0 তোমার হয়ে যাচ্ছে -RT ln K। এই ইকুয়েশনটা আছে আমাদের। এখান থেকে আমরা দেখাতে পারি
যে ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস RT-ln কে। ঠিক আছে, অর্থাৎ এটাও লিখতে পারো চাইলে এখান থেকে ডেল্টা জি অ্যাকচুয়ালি কত, ডেল্টা জি হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস RT-ln কে প্লাস RT-ln কিউ, বা RT-ln কিউ বাই কে লিখতে পারো। ঠিক আছে, তো তার উপর রিয়াকশন ডিপেন্ড করছে, মানে কিউ আর কে এর ভ্যালুর উপর বেসিক্যালি ডিপেন্ড করে যাচ্ছে রিয়াকশনটা ফরওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড হবে না ইকুইলিব্রিয়ামে থাকবে, কি হবে সেটা ডিপেন্ড করছে। ওকে, আচ্ছা এবার চলে আসছি আমাদের লা-শাটেলিয়ার প্রিন্সিপালের দিকে। আমরা ইকুইলিব্রিয়াম মানে লা-শাটেলিয়ার প্রিন্সিপাল পড়বো না তা তো হয় না, ইকুইলিব্রিয়াম মানেই লা-শাটেলিয়ার প্রিন্সিপালের পয়েন্টস গুলো চলে আসে, বিভিন্ন ফ্যাক্টর গুলো এক্সপ্লেন করতে অনেক সময় কোয়েশ্চেনে দেয়, সেইগুলো আজকে বলবো। ওভারঅল ইকুইলিব্রিয়ামটা আমি বলবো অনেকটাই বেশ খানিকটা বড় একটা চ্যাপ্টার, দেখতে পারো একটা টাইম লাগবে আমাদের ডিসকাশন করতে। তো আমরা চলে আসবো আমাদের লা-শাটেলিয়ার প্রিন্সিপাল। তো লা-শাটেলিয়ার প্রিন্সিপাল যেটা আমরা পড়ে থাকি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে বিভিন্ন এফেক্ট। ঠিক আছে, তো এটা বেসিক্যালি কি নিয়ে ডিসকাশন হচ্ছে, এফেক্ট অন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। তো এফেক্ট গুলো কি কি, এফেক্ট নাম্বার ওয়ান হচ্ছে প্রেসার, টেম্পারেচার, এরকম কিছু পয়েন্ট আমরা দেখবো। তো নাম্বার ওয়ান এফেক্ট চলে আসছে আমরা প্রেসার। তো একটা ইকুইলিব্রিয়ামের রিয়াকশন যদি থাকে তার উপর প্রেসারের এফেক্ট হতে গেলে তার একটা কন্ডিশন হচ্ছে, ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে রিয়াকশনটাকে গ্যাসিয়াস হতে হবে। হ্যাঁ, গ্যাসিয়াস রিয়াকশন, গ্যাসিয়াস যদি রিয়াকশনটা না হয় তাতে কোনো প্রেসারের এফেক্ট হবে না। বোঝা গেল, রিয়াকশনে গ্যাসই নেই, তাহলে কিসের প্রেসারের এফেক্ট? তো সেক্ষেত্রে আমাদের প্রেসার এফেক্টের পয়েন্টটাই ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমি কয়েকটা রিয়াকশন দেখাচ্ছি এখানে। PCl5 ডিকম্পোজ হচ্ছে PCl3 প্লাস Cl2। এখানে ডেল্টা এনটা যদি দেখি আমরা 1, খেয়াল করে দেখো প্রোডাক্ট দুটো আছে, রিয়াকশনটা একটা আছে। ওকে, আচ্ছা আরেকটা রিয়াকশন লিখছি আমরা, N2 প্লাস O2 থেকে 2NO। তো ডেল্টা এন হচ্ছে এখানে 0, বিকজ প্রোডাক্ট দুটো, রিয়াক্টেন্ট দুটো, 0 হয়ে গেল। আরেকটা হচ্ছে N2 প্লাস CH2 থেকে 2NH3। তো ডেল্টা এন হয়ে যাচ্ছে এখানে 2 - 4, তার মানে -2। ওকে, তো তিন রকম ডেল্টা এন নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমরা প্রেসার নিয়ে ডিসকাস করছিলাম, প্রেসারের এফেক্টটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের উপর। অর্থাৎ একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, সেই অবস্থাতে প্রেসার অ্যাপ্লাই করলে, প্রেসার ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে রিয়াকশন কোন দিকে যাবে। তো আমরা এখানে ওভারঅল একটা ধরেই নিচ্ছি যে প্রেসার ইনক্রিজ, সিচুয়েশন ধরে নিয়ে এগোবো। প্রেসার ইনক্রিজ করা হচ্ছে, তো ডিক্রিজে তার উল্টোটা হয়ে যাবে। তো ধরো প্রেসার ইনক্রিজ করা হলো, তো সেখানে দেখতে হবে আমাকে রিয়াকশনের ডেল্টা এন থেকে আমরা বুঝতে পারবো যে প্রেসার ইনক্রিজ করলে তার এফেক্টটা কি পড়বে। তো প্রথমেই বলে দিই, ডেল্টা এন যদি 0 হয় তো এক্ষেত্রে নো এফেক্ট, কারণ এখানে প্রেসারের কোনো এফেক্ট আসবে না, রিয়াক্টেন্ট প্রোডাক্ট দুটো সেম নাম্বার অফ মলিকিউলস আছে। এফেক্ট তখনই আসবে যখন
রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের সেম নাম্বার অফ মলিকিউল নেই। যেরকম এখানে আমরা দেখছি এখানে একটা মলিকিউল, সেখানে দুটো মলিকিউল হচ্ছে, অর্থাৎ ব্রেক করছে মলিকিউলটা। তো তখন কি হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশনে কি হবে, প্রেশারটা বেড়ে যাবে। লাসেটের প্রিন্সিপালটা কি বলছে? প্রিন্সিপাল বলছে যে আমরা বাইরে থেকে কোনো এফেক্ট দিলে সিস্টেম সেটাকে অপোজিট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমি প্রেশার ইনক্রিজ যদি করি, প্রেশার ইনক্রিজ করা হচ্ছে সিস্টেমের উপর, সিস্টেম এভাবে অপারেট হবে যাতে প্রেশার ডিক্রিজ করে। তো দেখো কোন দিকে রিয়াকশনটা হলে প্রেশার ডিক্রিজ করছে, এদিকে দেখো মলিকিউলস বাড়ছে, এদিকে মলিকিউলস কমছে। যেদিকে মলিকিউলস কমছে সেই রিয়াকশনটা হবে। প্রেশার ইনক্রিজ করা হয়েছে, প্রেশার সিস্টেমের টার্গেট হচ্ছে প্রেশার ডিক্রিজ, সিস্টেমের টার্গেট, ঠিক আছে? তো সিস্টেম প্রেশার ডিক্রিজ কি করে করা, ডিক্রিজ করানোর উপায় কি, ব্যাকওয়ার্ড রিয়াকশন করা, যাতে নাম্বার অফ মলিকিউল কমে যায়, প্রেশার ডিক্রিজ করে যাবে। তাহলে এক্ষেত্রে হবে ব্যাকওয়ার্ড। তাহলে এখানে বুঝতে পারছো যেখানে -2 আছে সেখানে কি হবে, ফরওয়ার্ড হবে। তাই না? তো দ্যাট ইজ দ্য এফেক্ট অফ প্রেশার। তো তোমাদের মুখস্থ রাখার কিছু নেই যে এগুলো রুলস হিসাবে মুখস্থ রেখে দিলাম যে প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, সেরকম না। মুখস্থ করবে কেন, মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট এভাবে ব্যাপারটা, কনসেপ্টটা ঢোকাও মাথায় যে লাসেটেলের প্রিন্সিপালটা হচ্ছে যে জিনিসটা ঘটানো হলো তার অপোজিট ডাইরেকশনে ঘটনাটা ঘটবে, সিস্টেম অপোজিট ডাইরেকশনে যাওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে সিস্টেমের টার্গেট যেটা থাকবে, সিস্টেম ধর প্রেশার ইনক্রিজ করা হয়েছে, তো সিস্টেম প্রেশার ডিক্রিজ করানোর চেষ্টা করবে। তাহলে কোন দিকে প্রেশার ডিক্রিজ করে দেখে নাও, যেদিকে মলিকিউল নাম্বারটা কম হবে, ফরওয়ার্ড রিয়াকশনে মলিকিউল নাম্বার কমতে পারে বা ব্যাকওয়ার্ড রিয়াকশনে মলিকিউল নাম্বার কমতে পারে, সেই দিকে রিয়াকশনটা হবে। ঠিক আছে? তার মানে প্রেশার ইনক্রিজ হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, এখানে নো এফেক্ট, যেখানে বোথ সাইডে সেম নাম্বার মলিকিউল নো এফেক্ট, আর যেখানে নাম্বার অফ মলিকিউলস কমছে সেখানে ফরওয়ার্ড রিয়াকশনটি। সো দ্যাট ইজ এফেক্ট অফ প্রেশার। ওকে, তো রিয়াকশন দেখে তোমরা ডিসাইডটা করবে কখন ব্যাকওয়ার্ড কখন ফরওয়ার্ড। স্যার কিন্তু যে থার্ড নাম্বার যে ইকুয়েশনটা আছে, এখানে নাইট্রোজেন প্লাস মানে 3 অণু হাইড্রোজেন হচ্ছে, এখানে তার মানে তো স্যার ফরওয়ার্ডে মানে মলিকিউল নাম্বার বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো মানে ফরওয়ার্ডে হচ্ছে প্রেশারটা আরো বেশি ইনক্রিজ হবে। না, কি বুঝলাম না, কি বললে? মানে আমি বলতে চাইছি এটা লাসাতেলিয়ারের নীতি অনুসারে, মানে আমি বলছি থার্ড ইকুয়েশনটা। হ্যাঁ, তুমি এখানে বেশি মলিকিউল দেখতে পাচ্ছ? ও আচ্ছা, টোটালের উপর। এখানে তো 4টে, এখানে তো 2টো। হ্যাঁ, তাহলে -2 তো নাম্বার মলিকিউল কমছে না? হ্যাঁ, কিন্তু স্যার এটা বুঝতে পারলাম না যে মাইনাসের তাৎপর্যটা এখানে কি হচ্ছে। মাইনাস তাৎপর্য হচ্ছে মলিকিউল কমেছে, প্লাস মানে মলিকিউল বেড়েছে। প্লাস প্লাস মানে কি, মলিকিউল বেড়েছে, তো একটা ছিল 2টো হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, মানে আমাকে বুঝতে হবে মাইনাস মানে মলিকিউল কমছে, ওই জন্য আবার আমাকে ফরওয়ার্ডে যেতে হবে। মাইনাস মানেই তো কমে যায়। ও আচ্ছা, মানে আমাকে এখানে প্রোডাক্টের কত মানে আলটিমেট ব্যাপারটাকে মানে প্রোডাক্ট বোঝানো। মাইনাস রিঅ্যাক্ট্যান্ট করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখানে তো আরে এমনি তো এখানে কটা মলিকিউল আছে বলুন, রিঅ্যাক্ট্যান্ট কটা আছে? দুটো। রিঅ্যাক্ট্যান্ট 2টো কোথায়? ও আচ্ছা, মানে মলিকিউল কত? দেখতে পাচ্ছ না? হ্যাঁ, 4টে মলিকিউল, মানে 4টে মলিকিউল। আচ্ছা, আর আমি এখানে কটা মলিকিউল? একটা এখানে মানে কটা দুটো molecule? দুটো দুটো। 2টো। তো 4টে থেকে তো 2টো হলো। আচ্ছা আচ্ছা, ওকে, ও 4টে কমে থেকে যাচ্ছে 2টো হলো। ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। তো নাম্বার অফ মলিকিউল কমে যাচ্ছে, ওই জন্য ফরওয়ার্ড রিয়াকশনটাই হবে যাতে প্রেসারটা ডিক্রিজ করতে পারে। প্রেসার ইনক্রিজ যেহেতু করা হয়েছে, তো নাম্বার অফ মলিকিউল কম, তো সেদিকে রিয়াকশনটা এগোবে। ও মানে এখানে ফরওয়ার্ড থেকেই হচ্ছে, যেহেতু কমে যাচ্ছে ওই জন্য আমার ফরওয়ার্ডই হয়ে যাচ্ছে ব্যাপারটা। নেক্সট পয়েন্টে আসবো আমরা, দ্যাট ইজ আমাদের টেম্পারেচার, এফেক্ট অফ টেম্পারেচার। অনেকগুলো পয়েন্ট রয়েছে আমাদের, ওভারঅল এফেক্ট অফ টেম্পারেচার আসবে এবার। সো টেম্পারেচারের যে ব্যাপারটা রয়েছে, এখানে আমাদের রিয়াকশনে দেখতে হবে যে রিয়াকশনের টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে কিনা। তো মোটামুটি সব রিয়াকশনেই কম বেশি টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকে, ঠিক আছে? সব রিয়াকশনেই কম বেশি টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকে।
তো সেখানে দেখে নিতে হবে এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, কি ধরনের রিয়াকশন, ঠিক আছে, তার উপর বেস করে কিন্তু আমরা দেখব যে টেম্পারেচার এফেক্টটা আসবে। তো ধরো একটা রিয়াকশন যদি এক্সোথার্মিক হয়, আর আরেকটা রিয়াকশন ধরো এন্ডোথার্মিক, ঠিক আছে। তো ডিফারেন্সটা কি হয়, এক্সোথার্মিক রিয়াকশন যেটা, সেই রিয়াকশন গুলো ধরো আমি এরকম লিখলাম, ধরো এ ইকুইলিব্রিয়াম বি, ঠিক আছে, ডেল্টা এইচ ধরো নেগেটিভ, তার মানে কি বুঝবো আমি, এক্সোথার্মিক এটা। সো এক্সোথার্মিক রিয়াকশনে কি হয়, ফরওয়ার্ডে হিট প্রডিউস হয়, ঠিক আছে, ফরওয়ার্ড প্রডিউস হিট, ফরওয়ার্ড রিয়াকশন যেতে হবে হিট তৈরি হবে। আর ধরো রিয়াকশন এরকম হলো এ ইকুইলিব্রিয়াম বি, ধরো এটা হচ্ছে ডেল্টা এইচ যদি হতো পজিটিভ, তার মানে হচ্ছে ব্যাকওয়ার্ড প্রডিউস হিট। তা এইটাই হচ্ছে সিম্পল ব্যাপার, ঠিক আছে। এই জায়গাটা শুধু তোমরা খেয়াল রাখো, বাকিটা হয়ে যাবে। তো ধরো আমি ভাবলাম একটা সিচুয়েশন যে টেম্পারেচার ধরো ইনক্রিজ হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ হয়ে গেল। তো টেম্পারেচার ইনক্রিজ যদি করা হয় সিস্টেম, রাসেলের অনুযায়ী সিস্টেমের টার্গেট টেম্পারেচার ডিক্রিজ, টেম্পারেচার আমি ইনক্রিজ করেছি, সিস্টেম টেম্পারেচার ডিক্রিজ করাতে চাই। তো টেম্পারেচার ডিক্রিজ করানোর উপায় কি আছে বলো, টেম্পারেচার ডিক্রিজ কিভাবে করাবো, এখানে ব্যাকওয়ার্ড হতে হবে, এখানে ব্যাকওয়ার্ড দরকার, এখানে ফরওয়ার্ড দরকার, বুঝতে পারছো ব্যাপারটা। এখানে ফরওয়ার্ড রিয়াকশনটা হলে, ঠিক আছে, ফরওয়ার্ড রিয়াকশন হলে টেম্পারেচার ডিক্রিজ করবে, এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হলে টেম্পারেচার ডিক্রিজ করবে। তো আমাকে বুঝতে হবে রিয়াকশন দেখে এক্সোথার্মিকের ক্ষেত্রে এবং এন্ডোথার্মিকের ক্ষেত্রে কখন টেম্পারেচার কমবে কখন টেম্পারেচার বাড়বে, সেই অনুযায়ী আমাকে বুঝে নিতে হবে রিয়াকশনটা কোন ডাইরেকশনে যাচ্ছে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। স্যার হ্যাঁ বলো। বলছি এখানে এন্ডোথার্মিকের ক্ষেত্রে ফরওয়ার্ডে যাবে তাই তো, আর এক্সোথার্মিকের ক্ষেত্রে যদি- ব্যাকওয়ার্ডে। হ্যাঁ, যদি এন্ডোথার্মিক হয় তাহলে কি হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশনে হিট অ্যাবজর্ব হবে। তো টেম্পারেচার অ্যাবজর্ব করার উদ্দেশ্য আমাদের, কারণ আমি টেম্পারেচার বাড়িয়েছি, সিস্টেম টেম্পারেচার কমাবে, সিস্টেম টেম্পারেচার কমানোর জন্য কি করবে, ফরওয়ার্ডটা করে দেবে, তার ফলে হিট অ্যাবজর্ব হয়ে যাবে। আর যদি এক্সোথার্মিক হয় তাহলে তাকে ব্যাকওয়ার্ড করাতে হবে, ব্যাকওয়ার্ড করালে হিট অ্যাবজর্ব হবে। বোঝা গেল? একটা কথা বুঝতে পারছি না যে হিট অ্যাবজর্ব হলেও তো স্যার টেম্পারেচার সে বেড়েই যাবে আলটিমেটলি। মানে মানে আপনি মানে যদি হচ্ছে এ থেকে বি যাচ্ছে ব্যাকওয়ার্ডে, মানে হচ্ছে না না, এখানে মানে এ থেকে বি যখন যাবে তখন টেম্পারেচার তৈরি হবে, মানে হিট তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ থেকে বি হবে না বি থেকে এ হবে? তাহলে বি থেকে এ করতে হবে। হ্যাঁ, ওই ওই তো ব্যাক লিখেছি। মানে তখন আর তার মানে টেম্পারেচার তৈরি হবে না, মানে কমে যাবে। তখন টেম্পারেচার অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হওয়া মানে কি, তারপরে ঠান্ডা হয়ে যাবে। অ্যাবজর্বটা কে করছে সেটাই বুঝতে পারছি না। দেখো দুটো তো সিচুয়েশন হয়, একটা হচ্ছে তোমার হিট জেনারেট করলো, হিট জেনারেট করা মানে গরম হয়ে গেল, তুমি জলের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। H2SO উপর দিলে কি হলো, এক্সোথার্মিক। হুম হুম। আর গরম জলের হয়ে মধ্যে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলে, জলের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলে কি ঠান্ডা হয়ে যায়, ওটা হচ্ছে এন্ডোথার্মিক। তো ফরওয়ার্ড যদি এক্সো হয়, ব্যাকওয়ার্ড এন্ডো হবে, ঠিক আছে, সবসময় অপোজিট করে হবে। তার মানে এ থেকে বিতে হিট তৈরি হচ্ছে, তাহলে বি থেকে এতে হিট অ্যাবজর্ব হয়ে যাবে। এবার কে অ্যাবজর্ব করছে সে বাদ দাও, মানে হিট অ্যাবজর্ব হয়ে যাবে মানে হিট কমে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা এই ব্যাপারটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে। এই গেল ব্যাপার। এছাড়া আরো কয়েকটা পয়েন্ট আছে। নাম্বার 3 আমাদের যেটা আসবে, আমরা কনসেন্ট্রেশন ইফেক্ট অফ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন যেটা আমরা আলোচনা করছি, নাম্বার 3 হচ্ছে কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশনের যে ব্যাপারটা আসছে দেখো, এটা হচ্ছে রিঅ্যাকটেন্ট অ্যাড করতে পারি আমরা, অথবা আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। সো এটা খুব ইজি,
রিঅ্যাকট্যান্ট অ্যাড করলে কোন দিকে হবে? রিঅ্যাকট্যান্ট অ্যাড করলে ফরওয়ার্ড, আর প্রোডাক্ট অ্যাড করলে হবে ব্যাকওয়ার্ড। এটা ভেরি ইজি ব্যাপার। তুমি বেশি করে রিঅ্যাকট্যান্ট দিয়ে দিলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, প্রোডাক্ট দিয়ে দিলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যাবে। কারণ প্রোডাক্ট অ্যাড করলে কিউ ইনক্রিজ করে যাবে, কিউটা ইনক্রিজ করে যাবে। তখন কিউ যেই ইনক্রিজ করে গেল প্রোডাক্ট অ্যাড করার জন্য, তখন কিউকে কি করতে হবে? ডিক্রিজ করতে হবে, তাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটাবে। আর রিঅ্যাকশন অ্যাড করলে কিউ ডিক্রিজ করে যাবে। তো যেই কিউ ডিক্রিজ করে গেল, কিউ ডিক্রিজ করে যাওয়া মানেই কি? সে আবার ইনক্রিজ করার চেষ্টা করবে, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। বোঝা গেল? এবার নেক্সট পয়েন্ট আছে যেটা আমাদের এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। স্যার এটা আরেকবার একটু স্যার Inert gas- কনসেন্ট্রেশনের পয়েন্টটা একটু বলবেন, একটুখানি অসুবিধা। কনসেন্ট্রেশনের পয়েন্টটা তো একদম সহজ। তোমার রিঅ্যাকশন অ্যাড করলে কোন দিকে রিঅ্যাকশন হয়? ফরওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করলে কি হবে? ব্যাকওয়ার্ড প্রোডাক্ট অ্যাড হবে। করলে নিশ্চয়ই ফরওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড হবে, ওটাই। হ্যাঁ মানে ওই এবার কিউ। কিউ এর ব্যাপারটা কি? কিউ মানে কি? প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্স। তো হুম হুম হুম। তাহলে প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্স যদি হয়, রিঅ্যাকটেন্ট অ্যাড করেছো, কিউ বাড়বে না কমবে? কমে যাবে, কারণ হচ্ছে রিঅ্যাকট্যান্টটা বেশি। হ্যাঁ, তো কিউ কমে গেলে কোন দিকে রিঅ্যাকশন হয়? কিউটা কে এর কমে সমান যাচ্ছে। হওয়ার চেষ্টা করবে, কে এর সমান হ্যাঁ, হওয়ার হ্যাঁ। চেষ্টা করবে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। ও আচ্ছা আচ্ছা। ওকে, আর এক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। মানে সবকিছুই স্যার ইকুইলিব্রিয়াম। হ্যাঁ মানে লাস্ট রিচ করতে চাইছে। লাস্ট আচ্ছা অ্যাটেরিয়ার মেইন বক্তব্যটা হচ্ছে যে আমাদের ইকুইলিব্রিয়াম সিচুয়েশন থেকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে আবার ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করব। তো ইকুইলিব্রিয়ামে আবার আসার যে চেষ্টাটা হবে, তার মানে কিউ ইকুয়াল টু কে হওয়ার চেষ্টা করবে। আমরা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনকে ডিস্টার্ব করেছি, তার মানে হচ্ছে কিউ ইকুয়াল টু কে আর নয়, তখন একটু চেঞ্জ হয়ে গেছে কিউ এর সাথে কে এর ভ্যালুটা। এবার আবার তারা সেম হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, যখন তুমি রিঅ্যাকশন অ্যাড করবে কিউটা কমে যাবে, তখন কিউ হ্যাঁ, বেড়ে আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করবে। যখন প্রোডাক্ট অ্যাড করবে কিউ বেড়ে গেছে, তখন কিউ কমে গিয়ে আগের জায়গায় ফেরার চেষ্টা করবে। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মানে এই ব্যাপারটা হচ্ছে, ধরুন হচ্ছে যখন কিউটা ডিক্রিজ করছে, তার মানে রিঅ্যাকট্যান্টটা বেড়ে যাচ্ছে আর প্রোডাক্টটা কমে যাচ্ছে। মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন বলে আবার মানে প্রোডাক্ট বেশি করে তৈরি হয়, মানে কিউটা কে এর সাথে সমান হবে। হ্যাঁ হ্যাঁ, সমান হওয়ার চেষ্টাটা করছে। আচ্ছা তো আসি ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের পয়েন্টটায়, তো ইনার্ট গ্যাস যদি বাইরে থেকে অ্যাড করা হয়, দুটো সিচুয়েশন আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে। ভলিউম যদি কনস্ট্যান্ট রাখা হয়, কনস্ট্যান্ট যদি ভলিউমটা রাখা হয়, তখন ইনার্ট গ্যাস অ্যাড করলে নো এফেক্ট। ঠিক আছে, খেয়াল রাখো, এটা কোনো এফেক্ট হয় না। সে যে রিয়াকশনই হোক, যে ধরনের রিয়াকশনই হোক, ভলিউম যদি কনস্ট্যান্ট রেখে ইনার্ট গ্যাস আমরা অ্যাড করি, তো তাতে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে কোনো এফেক্ট পড়ে না। কিন্তু যদি আমরা কনস্ট্যান্ট প্রেসার ইউজ করি, কনস্ট্যান্ট প্রেসার, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, তাহলে এফেক্ট হবে। এফেক্ট কেন হবে দেখো, আমরা যে টোটাল প্রেসার বলি, ধরো টোটাল প্রেসার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন আর ধরো এনও, এই তিনটে পার্শিয়াল প্রেসার, টোটালটা হচ্ছে পি। দ্যাট ইজ দ্য টোটাল প্রেসার। একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রিক অক্সাইড, তিনটের টোটাল পার্শিয়াল প্রেসারটা হচ্ছে পি। এবার বাইরে থেকে একটা আমি হঠাৎ করে ইনার্ট গ্যাস ঢুকিয়ে দিচ্ছি, ইনার্ট গ্যাস, তাহলে টোটাল প্রেসার কি বাড়বে কি বাড়বে না? বাড়বে তো টোটাল প্রেসার। কিন্তু আমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতে চাইছি, তাহলে প্রেসারকে যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই, ইনার্ট গ্যাসটা এন্টার করিয়ে আমি কি করছি খেয়াল কর, আমি কনস্ট্যান্ট প্রেসার রাখতে চাইছি, তাহলে আমাকে ইনার্ট গ্যাস ঢোকাতেও হবে, তার জন্য কিছুটা পার্শিয়াল প্রেসার তৈরি হবে, এবং আমাকে টোটাল পি কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এই ভ্যালুগুলো, এইটা 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 কি করতে হবে? ডিক্রিজ করাতে হবে না? অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, নাইট্রোজেনের
ঠিক আছে, সবারই পার্শ্ব প্রেশার গুলো একটু একটু করে ডিক্রিজ করাতে হবে, তবে টোটাল প্রেশার কনস্ট্যান্ট থাকবে। আদারওয়াইজ ইনার্ট গ্যাস এন্টার করালে কখনোই টোটাল প্রেশার কনস্ট্যান্ট থাকবে না। বোঝা গেল? তো ওই কারণে আমরা কনস্ট্যান্ট প্রেসারে যখন ইনার্ট গ্যাস অ্যাড করব তখন চেঞ্জেস পাবো আমরা। তো সেটাই কি হবে একটু বলে দিই। সেটাতেও তিনটে সিচুয়েশন হতে পারে। ডেল্টা এন পজিটিভ থাকতে পারে কোথাও, ডেল্টা এন এর ভ্যালু 0 থাকতে পারে, ডেল্টা এন এর ভ্যালু নেগেটিভ হতে পারে। তো ডেল্টা এন পজিটিভ বা 0 বা নেগেটিভ তার উপর বেস করে তখন এফেক্ট গুলো হবে। তো 0-তে বলেছি নো এফেক্ট, 0 হলে নো এফেক্ট, কোনো এফেক্ট করবে না, ইনার্ট গ্যাস অ্যাড করলেও তার সাথে কোনো এফেক্ট হবে না। ঠিক আছে, এবার ডেল্টা এন যদি পজিটিভ হয়, ঠিক আছে, পজিটিভ হয় তাহলে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর নেগেটিভের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়। ওকে, তো ডেল্টা এন যদি পজিটিভ থাকে, কারণ প্রেশার গুলো তো ডিক্রিজ করে যাচ্ছে, তো ডেল্টা এন যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশনের দিকে যাবে, কিউটা কমে যাচ্ছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের দিকে গিয়ে সিচুয়েশনকে ব্যালেন্স করবে, মানে ইকুইলিব্রিয়ামে আবার ফিরে আসার চেষ্টা করবে। আর যদি ডেল্টা এন নেগেটিভ থাকে, ঠিক আছে, নেগেটিভ থাকলে তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে আবার ইকুইলিব্রিয়ামে ফেরার চেষ্টা করবে। তোমাদের এটা ধরো গুলিয়ে যেতে পারে, তো আমি একটা কথা বলে দিই, প্রেসারের যে এফেক্টটা তোমরা পড়লে, প্রেসার এফেক্টও দেখো তিনটে সিচুয়েশন ছিল। ওখানে ছিল যেটা যে ডেল্টা এন যদি পজিটিভ হয় তাহলে প্রেসার ইনক্রিজে কি হয়, ব্যাকওয়ার্ড হয়। এখানে তার উল্টোটা, মানে ওখানে যা পড়েছো এখানে ঠিক তার উল্টোটা হবে। ব্যাস এইটা মনে রাখলেই তোমাদের মানে মনে রাখার সুবিধে, যে এফেক্ট অফ প্রেসারটা ভাববে, তাহলে এফেক্ট অফ ইনার্ট গ্যাস ঠিক তার উল্টোটা করে দেবো, ব্যাস, দ্যাটস ইট। মিলিয়ে দেখো তোমাদের এফেক্ট অফ প্রেসার যা তোমরা লিখেছো, এফেক্ট অফ ইনার্ট গ্যাসটা কিন্তু তার উল্টো, তাই না? ওকে, তো আশা করি বোঝা গেছে। একটা বলবো, এখানে গ্যাসের ক্ষেত্রে এটা উল্টো এমনিতে কেন হচ্ছে? উল্টো এমনিতে এখানে যে প্রেসার গুলো ডিক্রিজ করে যাচ্ছে তার জন্য ওখানে এই এফেক্টটা দেখা যাচ্ছে। ওখানে এফেক্টটা যা, ওখানে তো প্রেসার ইনক্রিজ, এখানে প্রেসার ডিক্রিজ হচ্ছে, আচ্ছা আচ্ছা। তো ঠিক তার অপোজিট এফেক্টটা দেখা যাচ্ছে। হুম। ঠিক আছে, ওকে, তো আজকে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বেসিক থিওরি গুলো সব বললাম, আরেকটা দিন লাগবে আয়নিকটা বলতে। ঠিক আছে, তারপর অনেক পয়েন্ট আছে। ইকুইলিব্রিয়ামটা বেশ বড়, টাইম সাপেক্ষ। ঠিক আছে, আজকে এই অবধি থাকছে। ঠিক আছে, তো সৌমিককে বলবো রেকর্ডিংটাও সেন্ড করে দিতে। আজকে এই পর্যন্ত তাহলে থাকলো, আমি এন্ড করে স্যার দিচ্ছি। বলছি, স্যার কি সন্ধ্যেবেলা পড়াবেন? না, এই তো হলো এখন। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, তাহলে আবার কি নেক্সট বুধবার পড়া যাবে না? হুম 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 ওই 4:30 থেকে যেরকম। আচ্ছা। যেরকম। ওকে।